মানে এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, তাহলে আমি বেদম। কত সহ্য করা যায়? আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে বাসায় যে আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করছি। সারাদিন না খাইয়া পার করতাম, ইউজ করা জামা কাপড় পরতাম। 7 মাসে একটা দিন বাবার বাসায় যায়নি, একটা দিন বাবার বাসায় যায়নি। ঘর মুছবে কে? উঠান ঝাড়ু দিবে কে? তরকারি কোটাকাটা করে দিবে কে? কাপড় চোপড় ধুইবে কে? আর ওই বাবার আমি কষ্ট দিছি, ওই মারে কষ্ট দিছি, ওই একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে। সে আমি থাকা অবস্থায় কেন আমি ঘুমায় গেলে আমার আড়ালে ওই মেয়েটার সাথে কথা বলবো? তারপরে এক্স গার্লফ্রেন্ড। আমি তার একা একা আসিনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো, আমি তার একা আসতাম না। একা আমি কি কারো ঘাড়ের উপর উঠে যেতে পারতাম? পারতাম। সতীন নিয়ে যে আসি, যদি না থাকতে পারতাম, তাহলে কিন্তু এতদিনে অবশ্যই মানে কিছু একটা হইতো, এটা কিন্তু আপনারা দেখতেন। যদি নাই থাকতে পারতাম, আমার মানে এখানে এসে একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি, আমি যে আগে যে সংসার করছি না, ওইখানে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিংটা ছিল সতীনের মতো। আর এখানে আমার সতীনের সাথে আমার বন্ডিংটা হইতেছে শাশুড়ির মতো। আর আমার হাজবেন্ড আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর সতীন তো অমায়িক। একটা শাশুড়ির থেকে আমার মনে হয়, মানে এটা তো আমি কার ব্যক্তিগত মতামত আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটা শাশুড়ির থেকে একটা সতীন অনেক ভালো। সতীন যতটুকু টেক কেয়ার করে শাশুড়ি করবে না। শাশুড়ি কাঁদবে, শুধু ছেলের জন্য কাঁদবে, ছেলের বউর জন্য কাঁদবে না। আসসালামু আলাইকুম। আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন যে আমার কি ডিভোর্স হয়েছে কিনা, কেন আমি বিবাহিত ছেলেকে বিয়ে করেছি, আমার প্রিভিয়াস লাইফে কি কি হয়েছে। আজকে সবকিছুর অ্যান্সার দিব। আপনাদের এত এত কমেন্ট, এত এত মেসেজ, মানে এত পরিমাণে আপনারা কমেন্ট করছেন আর এত পরিমাণে মেসেজ দিয়েছেন, তার কারণে আর কি এই ভিডিওটা। তো ফার্স্টে থেকে বলি, ফার্স্টে থেকে আমার ফার্স্টে একটা কথা বলে নিই যে আমার বিয়ে হয়েছিল, আমার সংসার জীবন ছিল 7 মাস, তারপরে আমার ডিভোর্স হয়েছে। এখন ফার্স্টে থেকে বললে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারবেন। তো ফার্স্টে থেকে আমার হাজবেন্ডের সাথে আমার পরিচয় হয়েছিল একটা এফবি পেজ থেকে। তো এখানে কমেন্ট বক্সে টুকটাক কথা বলতে বলতে দেন আর কি ইনবক্সে আর কি কথা বলা শুরু হয়। তো আমার হাজবেন্ডের সাথে যখন আমার পরিচয় হয়, তখন আমার হাজবেন্ড মানে ওর এক্স হাজবেন্ড ওর বায়োডাটা আর কি যা আমাকে বলছে, আমি আমার বিয়ের পর অনেক কিছুই তার মিল খুঁজে পাইনি। যখন পরিচয় হয় তখন আর কি ও আমাকে বলছে যে ও ব্যবসা করে, কারের মানে রেন্টে কারের বিজনেস আছে। তা আমিও ভাবছি যে আছে, কারণ একটা ছেলে মানুষের মানে কি কর্ম করতেছে এটা খুবই জরুরি, যে একটা ছেলে বিয়ের পর তার ওয়াইফরে ভরণ পোষণ দিয়ে রাখতে পারবে কিনা, এটাই কিন্তু মেন। হোক সে বেশি টাকা কামাক বা অল্প টাকা কামাক। কিন্তু আমার হাজবেন্ড আমার সাথে শুরুতেই মানে এক্স হাজবেন্ড আমার সাথে শুরুতেই মিথ্যে কথা বলছে। তো যাই হোক, আমি মানে পুরোটা বলতেছি যে ও নাকি রেন্টে কারের ব্যবসা আছে। দেন মানে ওদের নিজেদের বাড়িঘর আছে, নিজেদের বাসা, মানে অনেক কিছুই বলছে, কিন্তু তার মধ্যে বেসিক যা এগুলো আর কি আমি বলতেছি। তো দেন আস্তে আস্তে আমাদের কথাবার্তা শুরু হলো। ফার্স্টে আমি রিলেশনে মানে আগাইতে চাইতেছিলাম না, কিন্তু আমার হাজবেন্ড এক্স হাজবেন্ডের সাথে আমার মানে ওই রকম ভাবে মানে কথা বলতে বলতে একটা পর্যায়ে আমার মনে হয়েছে যে না, রিলেশনটা করি, আমার জন্য মনে হয় মেবি ভালো হবে, এটা আমার মনে হয়েছে। কিন্তু যখন রিলেশন করছি, রিলেশন করার পরেও দিনগুলো আর কি ভালোই কাটতেছিল, মানে ভালোই যেতেছিল দিনগুলো। তো আমাদের রিলেশন ছিল 2 মাস, 2 মাসের মাথায় আমরা বিয়ে করছি। তো বিয়ে করার পরবর্তীতে
ও বিয়ের আগে যে কাহিনীগুলো হয়েছে ওগুলোও বলি, ওগুলো না বলে তো বুঝতে পারবেন না। তো 2 মাস পরে আর কি আমরা বিয়ের ডিসিশন নিয়েছিলাম, মানে আরো বেশ কিছুদিন পরে, কিন্তু ভাবতেছি যে না, তাড়াতাড়ি করে ফেলে ভালো। আর তার মধ্যে আমার বাসা থেকেও, আমার ফ্যামিলি থেকেও বিয়ের জন্য অনেক প্রেশার দিতেছিল। তো ওইটা আর কি আমি আমার ওই তখন আমার এক্স হাজবেন্ডকে জানাই যে আমার বাসা থেকে তো বিয়ের জন্য প্রেশার দিতেছে, তো কি করবো। তো বলতে যে আমার বাসায় আর কি আমি বলি, দেন আর কি তোমাদের বাসায় যাই, তোমার দেখে আসি। তো ঠিক আছে, ও যেই কথা ওই কাজ। তো আমাদের বাসায় আসবে এরকম আর কি আমার সাথে কথা হইতেছে যে আমাদের বাসায় ওনারা, ওনার মা, বোন, দুলাভাই আর উনি আসবে আমাকে দেখতে। তো তার কথাবার্তার মধ্যেই আমরা একদিন মিট করি, মানে আমাদের বাসায় তারা আসবে দেখতে, এটা আর কি তার কয়েকদিন আগে আমরা মিট করি। তো ওই মিট করার আগের দিন আমি ওর একটা এফবি পাসওয়ার্ড নিই, মানে হঠাৎ করে এমনি। তো নেওয়ার পর আর কি দেখতে পারি যে ওর গায়ে হলুদের ছবি। তো আমি ভাবছি কি যে ওইটা মেবি ওই যে অনেকের আছে না জন্মদিনের সময় মানে গায়ে হলুদ করে, বা অনেক অকেশন আছে যে গায়ে হলুদটা আগে করে, মানে অনেক ফ্যামিলিতে করে। আমি ভাবছি কি ওইটাই সম্ভবত মেবি। তো আমি আর কিছু জিজ্ঞেস করিনি, কিন্তু রিলেশনের শুরুতেই ও আমাকে বলতে কি আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, একটা মেয়ের সাথে রিলেশন করছে। আমি ভাবছি কি ওই মেয়েটা ওরে মানে ছেড়ে চলে গেছে, এটাই বড় অ্যাক্সিডেন্ট। খালি বলতো যে আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, এটা তোমাকে পরে বলবো পরে বলবো, কিন্তু এটা আর কখনো বলেনি। তো ওই ছবিটা আমি ওই দিন দেখার পরে আমি ভাবছি যে হয়তো ওর গায়ে হলুদের। তো আমি যখন ওর অ্যাক্স করছি যে তোমার কি বার্থডের সময় তোমার গায়ে হলুদ হয়েছিল, তারপর বলে কি যে কেন। আমি বলছি যে তোমার আইডিতে আমি এরকম এরকম পিক দিচ্ছি, গায়ে হলুদ, মানে গায়ে হলুদ তোমাকে হলুদ দিতেছে স্টেজে বসায় এরকম, কিন্তু এখানে তো তুমি একা। আমি আবার মানে ওইভাবে যদি আমি যে ছবিগুলো দেখছি ওইখানে যদি আরেকটা মেয়ের ছবি দেখতাম তাহলে ব্যাপারটা অন্যরকম না ইয়া, কিন্তু আমি শুধু ওর একার ছবিই দেখছি, মানে মেসেঞ্জারে কে যেন দিচ্ছে মনে হয়, সেন্ড করছে, এটাই এই টাইপের কিছু। তো আমি ওকে জিজ্ঞেস করার পরে বলতে যে আমি তোমাকে বলছিলাম না আমার লাইফে একটা বড় অ্যাক্সিডেন্ট আছে, আমি বলবো তোমাকে। তো ওই দিন রাত্রে আর কি আমি রাগ করে আছি যে কি বলবো, কি এমন কিছু যে বলবো। তো বলে না, ফোনেও বলতেছে না, মিট করার পরে নাকি বলবো। তো গেলাম মিট করতে তারপরের দিন। আমি মানে লিটারলি মানে কথাটা শুই না আমি অবাক হয়ে গেছি যে রিলেশনের 2 মাস পরে সে বলে যে আমার আগে বিয়ে হয়েছিল, আমি ম্যারিড, ডিভোর্স হয়েছে আর 2 বছর আগে। মানে আমি শুই না, মানে এমন ভাবে শকড হয়েছি যে এই কথাটা আমার কাছ থেকে কেন লুকাইছে। আমি যদি ওই ফেসবুকে ওই ছবিটা যদি না দেখতাম তাহলে সে আর আমাকে মানে বলতোই না, আমার মনে হয় না যে বলতো। ওইটা দেখার পরে আক্স করার পরে সে আমার বলতেছে। তো তার আপন খালতো বোনের সাথে তার বিয়ে হয়েছিল, কিন্তু ওই বিয়ের পরপরই ডিভোর্স হয়ে যায়। কেন ডিভোর্স হয়েছে এটা ওনার ফ্যামিলি আর তার ওই বোনের ফ্যামিলি ভালো জানে। তা আমি তো এখানে উপস্থিত ছিলাম না, আমি জানিও না। আমার যতটুক মানে বলছে ঠিক ততটুকু আমি জানি। ওই কথাটা শুই না আমার এত পরিমাণে খারাপ লাগছে, মানে ওই দিন এমন একটা মানে পর্যায়ে চলে আসছে যে আমার আর 2-1 দিন পর আমার দেখতে আসবে, তার আগে শুনি যে ম্যারিড। এখন আমি বাসায় আমি বলছি ওর কথা, ওর ছবি দেখাইছি, পছন্দ করছে, সবকিছুই ঠিক আছে। এখন আমি বাসায় যাই কোন মুখ নিয়ে বলবো যে আমার হাজবেন্ড মানে এক্স হাজবেন্ডের আগে একটা বিয়ে ছিল। তারপরও আম্মুকে কোনো রকম ভাবে মানে বুঝাইছি যে মানুষের তো লাইফ অ্যাক্সিডেন্ট হয়, আগে তো নিজেরও বুঝাইতে হয়েছে, তারপর তো আম্মুই বুঝাইছি যে আম্মু মানুষের লাইফে তো অ্যাক্সিডেন্ট হয়। তো আমি আনম্যারিড তো কি হয়েছে, মানে ওর ছিল না ওয়াইফ, ডিভোর্স হয়ে গেছে। তো এরকম মানুষই মানে বউরা অনেক বেশি ভালোবাসে, এটাই মানে সবসময় মানে ধারণা ছিল। মানে দেখতাম তো অনেক জায়গায় যে একটা যে ছেলেটা ডিভোর্স হয়ে যায় বা বউ মারা যায় তারপরে যে ওয়াইফ আসে অনেক ভালোবাসে। তো আব্বুরে যখন শুনাইছি আব্বু মানে আব্বু মানে নাই। তো বাসায় তুমুল ঝগড়া যে এমন একটা ছেলে কিভাবে পছন্দ করলাম। আসলে কি তারা তো ফ্যামিলি, এটা প্রত্যেকের ফ্যামিলিতেই, কেউ যায় না বুঝায় এরকম একটা ফ্যামিলিতে
দিবে না, কোনো মেয়েকেই দিবে না। আর তার উপর আব্বু যখন খোঁজ খবর নিয়েছে, জানতে পারে যে সে কোনো কাজই করে না, বেকার। কিন্তু সে আমাকে, আমার আব্বুকে মানে বলতেছে ফোন দিয়ে যে আমি তো রেন্টের কারের ব্যবসা করি, এটাকে আমি ঢোল পিটায় বেড়াবো এলাকার মধ্যে? এটা তো আমি করি, এটা তো করি। এলাকার মানুষ তো আর মানুষের কাছে তো যায় যায় বলবো না যে আমি রেন্টে কারের ব্যবসা করি, রেন্টে কারের ব্যবসা করি। তো ঠিক আছে, আমিও বুঝলাম এটা তো আর মানুষের কাছে যায় যায় বলার জিনিস না। তো আমিও আব্বুরে বুঝাইতেছে, না আব্বু বলতেছে যে ও যদি কিছু করতোই তাহলে তো কেউ একজন তো বলতো যে ও এটা করে। তো আব্বুর আর কি সবকিছু মিলাই ঝিলে আব্বুও ব্যাপারটা মানতে পারেনি। কিন্তু লাস্টে আমার ফ্যামিলি, আমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বুঝাইলো যে ছেলে যদি ভালো হয় তাহলে ওরে বিয়ে দিই। মানে দেখতে আসার আগে মানে আমার ফ্যামিলি করতে যে কথাগুলো হয়েছিল। তো ওই ক্ষেত্রে আব্বু তো একটু নারাজ, কিন্তু তারপরও ভাবতেছে যে আমি পছন্দ করছি, আমি কষ্ট করবো। তো এটা বুঝা তারপর আব্বু মানে রাজি হয়েছে কোনো রকমে। তো আমার যেদিন দেখতে আসছে ওই দিন তো দেখা চলে গেছে আমার ফ্যামিলির সাথে তার ফ্যামিলির অনেক ভালো বিহেভিয়ার। মানে বুঝার উপায় নাই যে এই মানুষগুলা আদৌ এরকম। তো ওই দিন দেখা যাওয়ার পরে আমার বাসা থেকে বলতেছিল কি, যে আমাকে বলতেছিল যে তুই আরো কিছু সময় নে, কিছুদিন ভাব। মানে 2 মাস, আমি তো 2 মাস চিনি তাকে, একটা মানুষকে চিনতে অনেক সময় লাগে। তো আমার আম্মু বলতেছিল যে তুই ওর কাছে মানে সময় নে, কিছুদিন সময় নে, 1 মাস 1.5 মাস 2 মাস এরকম সময় নে, সময় নিয়ে দেন ভাব যে কি করবি, কারণ একটা বিয়ে হয়ে গেলেই তো হয়ে গেল। তো এটা বলার পরবর্তীতে আমি আর কি ওরে বলতেছি আমার এক্স বলতে যে না না, যা করার এখনই করতে হবে। আর এদিক দিয়ে আমারও বাসা থেকে মানে বিয়ের ওই রকম প্রেশার দিতেছে। তো এত কিছু ভাবার কয়েকদিন পরে হুট করে ভাবলাম কি জানো, হুট করে ভাবলাম যে না, এইভাবে হইতেছে না, বাসা থেকেও রাজি হইতেছে না। মানে বাসা থেকে বলতেছে সময় নিতে, কিন্তু আমি মানে তার প্রতি এরকম দুর্বল হয়ে গেছিলাম যে আমি চাইতেছিলাম না যে সময় নিতে। তো হইলো কি, মানে বাসা থেকে বের হয়ে মানে এক কাপড়ে চলে গেল। তো ওই দিন মানে জানতো, ওর ফ্যামিলি জানতো যে ও আমাকে নিতে আসতেছে। আমাদের বাসার সামনে সিএনজি নিয়ে এসে দাঁড়াইছে, নিয়ে যাবে। তা আমি তো বাসায় তো বলিনি কিছু, আমার আম্মুরও কিছু বলিনি। মানুষের যে আম্মু ক্লোজ ফ্রেন্ড থাকে, আমার আম্মু ছিল ক্লোজ, কিন্তু এগুলো বলিনি। আমার আম্মু যদি বলতাম আজকে, তাহলে আমার এত কিছু হইতো না বলে। আমি আমার আম্মুর কাছে সবসময় ঋণী থাকি, কারণ আমার আম্মু আমার যথেষ্ট পরিমাণ সাপোর্ট। তো সে যখন আসছে আমাকে নিতে, তার ফ্যামিলি জানতো, কিন্তু আমাকে বলছে কি যে আমার ফ্যামিলি মানে তুমি সবাইকে বলবা যে আমার ফ্যামিলি জানে না, জানে না। ইভেন আমি যেদিন চলে আসবো তার আগের দিন আমার এক্স হাজবেন্ডের মা আমার ফোন দিয়ে বলতেছে, মা তুমি মানে যখন আসবা, যেইভাবে আসবা, আমি তোমাকে ওইভাবে ওই পরিস্থিতিতে বরণ করে নিই। মানে এমন মধুর মধুর কথা। তখন তার বুঝিনি যে তারপরে যে কি হইতেছে, আমার লাইফে কি হইতে চাইতেছে, এগুলো তোর বুঝিনি। মানে তার ওই কথাটাই আমি আশ্বাস পেয়েছিলাম যে না, এটলিস্ট আমার এক শাশুড়ি তো আর কি মাইনা নিচ্ছে। কে কি মানলো, কে কি করলো, এটা দেখার সাবজেক্ট না। উনি তো মাইনা নিচ্ছে, উনি তো আমাকে নিবে, যদি আমি আসিও নিবে তো আমাকে। তো গেলাম ওই দিন। ওই দিন যাওয়ার পরে মানে এরকম একটা মানে ওই দিন আমরা তাদের বাসায় উঠিনি, তার এক কুকুর বাসায় উঠছিলাম। তো আমার বাসা থেকে মানে ফোন দিতেছে, আমি ফোন রিসিভ করতেছি, আমার এক্স হাজবেন্ড বলতেছে ফোন ধরা দরকার নেই, শুধু এতটুকু জানাইছি যে আমার বিয়ে করে নিচ্ছে। তো ওই কথাটা বলার পরে আমার ফ্যামিলির উপর দিয়ে যে কি গেছে শুধু তারাই ভালো জানে। আমি তো সুখী আছি, সুখী না আমি, কারণ পছন্দের মানুষকে তো পাই গেছি। তো তারপরে আমি যখন ওই বাসায় চলে যাই, তার ফুফুর বাসায় উঠছি। ওঠার পর ওই দিনটাতে তাদের বাসায় আমাকে নেয়নি।
ভাবছে যে আমার ফ্যামিলি থেকে আসলে যদি কোনো ঝামেলা করে আমাকে যদি নিয়ে যায়, এটা ভেবেই নেয়নি। তো তার বোন আমাকে বলতেছে যে যে আমার ভাইয়ের যে আগে একটা বিয়ে হয়েছে তুমি কি জানো? আমি বলছি হ্যাঁ আপু আমি সব জানি, কিন্তু আমার কোনো সমস্যা নেই, কারণ একটা মানুষের লাইফে অ্যাক্সিডেন্ট হইতেই পারে। এই বর্তমান যুগে দাঁড়ায় কেউ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমার কোনো এক্স গার্লফ্রেন্ড নেই, কোনো বয়ফ্রেন্ড নেই। প্রত্যেকটা মানুষ আছে, যে বলে যে নাই তারই আরো বেশি আছে। তো আমি বলছি যে না, ওইটা তো আমি খালি এতটুকু জিজ্ঞেস করেছিলাম আপু ওইটা কি মানে ডিভোর্স হয়েছে নাকি ডিভোর্স হয়নি, বলতেছে যে না ওইটা ডিভোর্স হয়েছে। তাই আমি ভাবছি যে না এটা নিয়ে তো আর কোনো সমস্যা হবে না, যেহেতু ডিভোর্স হয়ে গেছে। তো তারপরে এটা আক্স করার পর আমার আর কিছু বলেনি। তারপরের দিন বাসায় নিয়ে গেছে। নেওয়ার পরে ওই দিন বিকালে আমার বাবার বাসা থেকে লোক আসছিল কিছু, তাদের বাসায়। মানে আমার বাবার বাসা থেকে লোক আসবে এটাই স্বাভাবিক না, যে একটা মেয়ে পালায় চলে আসছে ওই বাসায় কি আমার বাবা যাবে না? তো যাওয়ার পরবর্তীতে আমার আত্মীয় স্বজনরাও কিছু গেছিল, আমার বাবা আমার মা গেছিল। তখন আমরা ওই বাসায় ছিলাম না, তখন ছিলাম আমরা তাদের ফুপুর বাসায়। তো এক কথায় দুই কথায় কথা কাটাকাটিতে মানে আমার ফ্যামিলির লোকজন তারা গেছিল যে আজকে যা করার মানে মানে বিয়ে টিয়ে যদি দেওয়ার লাগে তাহলে দিয়ে আসবো, সব ঝামেলা মানে মিট করে দিয়ে আসবো, কারণ যেহেতু মেয়ে ও তো সংসার করে এখানে খাইতে হইবে। তো তাদের এক কথায় আমার ফ্যামিলির এক কথায় মানে দুনো ফ্যামিলিরই দোষ আছে। এক কথায় দুই কথায় কথা কাটাকাটিতে এমন ভাবে এই জিনিসটা হলো যে আমার ফ্যামিলির মানে সবাই ওই বাসা থেকে বের হয়ে চলে গেছে, মানে কথা কাটাকাটির কারণে। তারাও বলছে আমার ফ্যামিলির থেকেও বলছে, এখানে আমি কারো দোষই দিই না। তো এটা হওয়ার পরে আমাদের রাতে বাসায় নিচ্ছে। রাতে বাসায় নেওয়ার পরে আমাকে বলতেছে যে আমার জন্য কাপড় চোপড় বানায় ওয়ার্ড্রোব ভরে রাখছে, নতুন বউ কাপড় চোপড় বানিয়ে রাখছে। আমাকে ফ্রেশ হতে বলতেছে যে আমি ফ্রেশ হবো। তারপর আমি ফ্রেশ হতে গেলাম। এমন কাপড় চোপড় বানাইছে আমার শরীরে মানে লাগে না, ঢিলা হয়। আসলে কি ওইগুলো আমার মানে আমার এক্স হাজবেন্ডের বোনের কাপড় চোপড়, মানে ইউজ করা, বুঝতে পারছেন? মানে ইউজ করা কাপড় চোপড় মানে আমাকে পরতে দিচ্ছে, ওগুলো আমার জন্য নতুন বানাই আনছে। তারপরে আমি আর কিছু বলিনি, আমি তো বুঝতে পারছি, কারণ এতটুক বড় হয়েছে এতটুক বুঝার তো ক্ষমতা আছে, আছে না? আছে। তো আমি কিছু বলিনি, কারণ ভাবতেছি আমি বাসা থেকে না বলে চলে আসছি, এখন তো আমার আশ্রয় এটাই, এটা আমার হাজবেন্ডের বাসা। তো ওইটা বলার ফ্রেশ হলাম, ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করতে বসছি। আমার এক্স হাজবেন্ডের এক বন্ধু মানে খাওয়া দাওয়া করতে বসছি ওই অবস্থায় মানে আসছে বাসায়, নতুন বউ দেখতে আসছে। তো আসার পরে মানে ওরে আড়াল নিয়ে বলতেছে যে আগেরটারে কি করবি, না আগের ওয়াইফরে কি করবো। তো আমি শুনছি কথাটা, তারপরে কিছু বলিনি, মানে ভাবছি যে আগের ওয়াইফ ছিল বলতেই পারে। তো গেল। তো আসতে তারপরের দিন যখন সকালে ঘুম থেকে উঠছি নাস্তা খাইতে দেওয়া হয়েছে। তো নাস্তা টাস্তা খাইলাম, খাওয়ার পরে কাজ টাজ কি করবে ওই দিন না আমাকে কোনো কাজ টাজ করতে দেওয়া হয়নি, আমি শুধু দেখবো জাস্ট, কাজ করা লাগবে না। তো তারপরে কিছুদিন পরে কাজের এরকম প্রেসার, মানে রাত্রে ঘুমাইতে যেতাম 12টার পরে, ঘুম থেকে উঠতাম মানে 6টা বাজে, 6টা 6:30 7টা এরকম। এর পরবর্তীতে যদি উঠতাম তাহলে কথা শুনতে হতো যে বাড়ির বউ কি এত বেলা ধরে ঘুমায়, ছেলের বউরা এত ঘুমায় না, এত ঘুম কিসের, এত ঘুম কই থেকে আসে, এগুলা মানে এগুলা তো আমারই মিন করেই বলতাম, তো শুনতাম। বা অনেক সময় এগুলোও বলতো না, অন্য কিছু নিয়ে রাগারাগি করতো আমার শাশুড়ি, বুঝতাম তো এগুলো যে কারে বলতেছে। তো আমিও তো মন রক্ষা করার জন্য যা যা করা লাগতো করতাম। মানে কাজের এত পরিমাণে প্রেশার ছিল, আমি সকালবেলা 6টা বাজে উঠা
মানে বাড়ির উঠান ঝাড়ু দিতে নিলে মানে 1 ঘন্টা 1.5 ঘন্টা পার হয়ে যেত বাড়ির উঠান ঝাড়ু দেওয়ার ভিতরে। মানে এগুলো তো আমি কখনো করি নাই, কিন্তু এগুলো আমি করতেছি। তারপরে রান্না বান্না মানে কোটাকাটি সম্পূর্ণ আমি করে দিতাম। রান্না করতে শুধু আমার শাশুড়ি। তো সব কাজই টুকটাক করতাম, টুকটাক কি সবই করতাম। এই কাজ করতে 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 কাজ শেষ হইতো কখন জানেন? কাজ শেষ হইতো 3টা বা 4টা বাজে। তখন গোসল করতে যেতাম, মানে দুপুরের গোসল তখন করতে যেতাম। গোসল করতে যেতাম তখন। তো গোসল করে আস্তে আস্তে 5টা 6টা বাজে যেত, 6টা বাজে দুপুরের ভাত খেতাম। তো দুপুরের ভাত খায় একটু শুইলেই দেখা যেত কি মানে ঘুম আসা পড়তো। মানে সারাদিন তো মানে ওইরকম ভাবে রেস্ট নেওয়া হয়নি, তো ঘুম আসা পড়তো। একটু ঘুমাইলেই মানে তারপরে আবার লাফ দিয়ে উঠতে হইতো যে কি বলবো কি বলবো, মানে এটা নিয়েই কি ভাববো কি বলবো, যে ঘুমাইতেছে এখন এই বেলায়। তারপরে একটা কাজের লোক ছিল, তো আমি যাওয়ার পরে ওই কাজের লোকটা মানে ফ্যামিলিগত সমস্যার কারণে ওই লোকটা আর কি কাজ ছেড়ে দিছে। তো তারপরে টোটাল কাজ আমার উপরে এসে পড়ে। 4টা বেডরুম, একটা ডাইনিং, এগুলা রেগুলার আল্লাহ খোদা 30টা দিন বসতে হইতো। আমার এমন ঠান্ডা লেগে গেছে কাজ করতে করতে, আমি আমার বাবার বাসায় আসার পরে 1.5 মাস ডক্টর দেখাইছি। 1.5 মাস ডক্টর দেখার আমার ঠান্ডা ভালো হয়নি, এখন আমার ঠান্ডা ভালো হয়নি। মানে আমার এমন ঠান্ডা লেগে গেছে ঘর মুছতে মুছতে। তারপর আমার আম্মু যখন আমার দেখতে যেত না, তখন আমার আম্মু বলতো কি আপনার মেয়ে তো কিছুই করে না, ও মোটা হয়ে গেছে, ওর শরীর স্বাস্থ্য বাইরে গেছে, ঠিক মতন খাওয়া দাওয়া করে, অথচ কিন্তু আমি এত সুখান হয়েছি, এটা তো আমার আম্মু দেখছে, এটা তো জানে। আমি আমার এক্স হাজবেন্ডের সাথে আমি সংসার করছি 7 মাস। এর মধ্যে আমার বাবা আমাকে দেখতে গেছে কম হইলো 11 থেকে 12 বার। প্রত্যেক মাসে 2 বার 3 বার যাই তুই দেখতে। তো এত কার্য করতাম, এটা তার বাসায় মানে বলিনি, কারণ রিলেশন করে বিয়ে করছি, এত কিছু যদি বলি তখন তারাই বলবো যে গেছিল না পছন্দ করে। তো একটা সময় এমন আস্তে আস্তে দেখতেছি যে সারাদিন কাজ করতেছি কিন্তু দুপুরবেলা ভাত খেতে পারতেছি না। মানে বাসায় রান্নাই হয় না। রান্না হয় না কেন, মানে তাদের তো কোনো ইনকাম সোর্স নাই, রান্না হইব কই থেকে? বাসা যাওয়ার পরে মানে ওই বাসা যাওয়ার পরে শুনি যে আমার হাজবেন্ড কিছু করে না, রেন্টে কারের ব্যবসা বলছে না যে করে, মানুষের কাছে ঢোল পিটাই বেড়াবো না, ওটাও করে না। এটা আগে করতো, অনেক আগে করতো, তার ওই যে বোন জামাই আর সে একসাথে করতো। তারপর এখান থেকে আর কি মানে টাকা পয়সা সব উঠে নিয়েছে, তার করে না। তো আমি বললাম যে আমার সাথে কেন মিথ্যা কথা বলছে, কোনো কথা বলে না, একদম চুপ, র্যান্ডম চুপ হয়ে গেছে, কোনো কথাই বলে না। মানে কোনো কথা বলে না, হ্যাঁ বা না কিচ্ছু বলে না। তো দেখতেছি যে কিছু করে না, আর অথচ আমার বাসায় আমি বলতেছি যে হ্যাঁ কারের ব্যবসা করে অনেক ভালো আছে, অনেক ভালোভাবে চলতেছি, ঘুরতেছি ফিরতেছি, এটা খাইতেছে ওইটা খাইতেছে, অথচ কিছুই না। মানে 3 বেলা যে ভাতটা যে খাবো, ওই ভাতটা যোগান দেওয়ার মতো ক্ষমতা ওই ফ্যামিলিটার নাই। যদি ওর বোন যদি না চালাইতো না, যে আমার এক্স হাজবেন্ডের বোন যদি না চালাইতো ফ্যামিলিটা, আমার মনে হয় কি ওই ফ্যামিলিটা না খায় মরতো। ওই মেয়েটার এত মানে ওই মেয়েটার সাপোর্ট দেওয়ার কারণে এই ফ্যামিলিটা চলতেছে। আর আমি তো আছি দাসী বান্দি, আমারে তার ইউজ করা কাপড় চোপড় যা আছে, ইউজ করা জিনিস সব আমারে দিতেছে করতে। তো আমি আমার হাজবেন্ডকে মানে এক্স হাজবেন্ডকে একদিন বলি যে আমার না এগুলো পড়তে ভালো লাগে না, হয়তো তুমি আমার নতুন 1 সেট করে জামা বানায় দেবো প্রত্যেক মাসে একটা বা 2টাই বানায় দেবো, এটাই আমি পরি 1 বছর। তারপর আমার ইউজ করা আমি আমার আমার লাইফে আমি কোনো ইউজ করা জিনিস পরিনি।
অথচ আমার ইউজ করা কাপড় চোপড় আমি মানুষকে দিয়ে দিতাম। মানে এত কাপড় চোপড় পরা সম্ভব না, মানে কিছুদিন পরার পর পর এটা চেঞ্জ করে ফেলাইতে হতো। তো নষ্ট করে তো লাভ নেই, তার চেয়ে বলো কাউকে দিয়ে দেওয়া ভালো। ইউজ করা কাপড় চোপড় পরতাম, ইউজ করা জিনিস পরতাম। তো বলার পর আমি কি বলছে আমার এক্স হাজবেন্ড, বলে যে মানুষ ভালোবাসা কত কিছু করে, তুমি এতটুকু করতে পারবে না। সারাদিন না খায় পার করতাম, ইউজ করা জামা কাপড় পরতাম। 7 মাসে একটা দিন বাবার বাসায় যায়নি, একটা দিন বাবার বাসায় যায়নি। আর কত স্যাক্রিফাইস করবো? 7 মাসের মধ্যে আমার বলা হয়েছে যে এই মাসে তোমার ননদ আসলে যাই, এই মাসে তোমার ননদ আসলে যাই, এই মাসে তোমার ননদ আসতো ঠিকই, ননদ বেড়ায় যেত, ননদ মাসে 2 বার করে বাসায় বেড়াতে আসতো তার মেয়ে, হচ্ছে আমি যেতে পারতাম না। ননদ আসছে না, কিভাবে যাবা, এটা করতে হইব এটা করতে হইব, ননদ জামাই রে দেখতে হইব না। তো আমার এই 7 মাসে একটা দিন আমার বাবার বাসায় যাইতে দেওয়া হয় না। মেন কথা কি জানেন, মেন কথা হচ্ছে যে আমি যদি আমার বাবার বাসায় যাই তাহলে বাড়ির কাজগুলা কি করবে? কাজের লোক তো ছিল না, কাজের লোক তো চলে গেছে। ঘর মুছবে কে, উঠান ঝাড়ু দিবে কে, তরকারি কোটাকাটা করে দিবে কে, কাপড় চোপড় ধুইবে কে, এগুলো কে করবে? সবকিছুই আস্তে আস্তে মানায় নিতেছিলাম, ভাবতেছি যে না সংসার তো, কারণ সবাই এভাবে সংসার করে। আর ওই দিক থেকে আমার আম্মুর সাথে যখন আমার কথা, আমি তখন বলে যে এইভাবে সংসার এইভাবেই করতে হবে, এইভাবেই করতে হবে সংসার। আমরা অনেক কিছু স্যাক্রিফাইস করছি, অনেক কিছু মানায় গুছায় নিছি, আজকে সংসার জীবন পার করতেছি। তো আমার কথাগুলো না মানে মানার চেষ্টা করতাম যে না। পরে যেদিন আর কি দেখতাম যে খাওয়া দাওয়া নিয়ে সমস্যা, খাওয়া দাওয়া নিয়ে সমস্যা সবসময় হয়েছে। কারণ সপ্তাহে একদিন রান্না হতো না বাসায়, একদিন 2 দিন এরকম রান্না হতো না বাসায়, কোনো কিছুই রান্না হতো না। আর ঘরে যে এমন কিছু মানে থাকবে যে খাই একটু পানি খাবো, ওইটারও মানে কোনো ইয়ে ছিল না। তো একটা সময় মানে দেখতেছি যে আর পারতাছি না, মানে তখন আম্মুরে বলতেছি, মানে তখন তার আম্মুরে কিছু বলিনি যে আম্মু আমি না খাই দিন পার করি। আমি বলতেছি আম্মু আজকে বাসায় কিছু রান্না হয়নি, আজকে কিছু খাইনি সকাল থেকে। আমি বলতেছে হ্যাঁ গো, সুখে দুঃখের সময় যদি না থাকো, সুখের সময় তোমার দেখি হইব। হেরাও তো না খাইয়া আছে, তুমিও না খাইয়া থাকো, কিছু করার নেই। ঘরের কথা বাইরে বলা উচিত না। আম্মুর কথাগুলো মানার ট্রাই করতো। কিন্তু আমি যে যে ছোট থেকে যে বড় হয়েছি, কোনোদিন আমার না খাওয়া দিন পার করতে হয়নি আলহামদুলিল্লাহ। আমার আব্বু মানে এত পরিমাণে কি বলবো, আর ওই বাবার আমি কষ্ট দিছি, ওই মারে কষ্ট দিছি, ওই একটা মানুষের উপর নির্ভরশীল হয়ে। তো আমার আব্বু কখনো আমারে মানে কোনো কিছু কোনো কষ্ট দেয় না। আর আমি সে বাসায় আরেকজনের ইউজ করা কাপড় চোপড় পরেছি, না খাইও দিন পার করছি। তো আস্তে আস্তে দেখতেছি কি মানে আর কিছু মানে আনা সম্ভব হইতেছে না। মানে আমার শাশুড়ি এমন ছিল যে কিছু না কিছু দিয়ে খোঁটা দিতেই থাকতো, মানে এত কথা বলতো, মানে আমি যদি তার প্রেক্ষিতে কোনো রিপ্লাই দিতাম, মানে কোনো কিছু বলতাম, তাহলে আমি বেদম। কত সহ্য করা যায়, মাঝে মাঝে তো বইলে ফেলতাম, মানে বলতাম কখন যখন আসার আগে 2-1 দিন এরকম কথা কাটাকাটি হয়েছে। আমি যখন চলে আসবো তার আগে এরকম কথা কাটাকাটি হয়েছে। আমার হাজবেন্ড এখানে যখন কথা বলতো না মায়ের সাপোর্ট দিত না আমার সাপোর্ট, একদম চুপ, কোনো কথা বলতো না। একটা মানুষের আর কত কথা শুনতে ভালো লাগে, কারণ ওইখানে তো আমি চলে আসছি, ঠিক আছে, আমি তো একা একা আসিনি। আমাকে যদি আপনার ছেলে যদি না নিয়ে আসতো আমি তার একা আসতাম না। একা আমি কি কারো ঘাড়ের উপরে উঠে যেতে পারতাম? পারতাম। তারাও রাজি ছিল, সে যদি আমার ওই আশাটা না দেখাইতো যে যেভাবে আসবো ওইভাবে বরণ করে নিব, তাহলে তো আমি আসতাম না। যদি না দেখাইতো আসতাম না। তো আস্তে আস্তে দেখতেছি যে আর মানে সহ্য করা পসিবল হচ্ছে না।
মানে কাজ নিয়ে আমার কোনো সমস্যাই ছিল না, কাজ করতে। কাজ নিয়ে কাজের সিস্টেম কি? কাজের সিস্টেম হচ্ছে রেগুলার বাথরুম দিতে হবে 3 দিন 4 দিন পর পর 4-5টা বিছনার চাদর উঠে ধুইতে হবে। অবশ্যই বিছনার চাদর গুলো উঠাইতাম, চেঞ্জ করতাম ঠিকই, কিন্তু এই চাদর গুলো মানে ম্যাক্সিমাম টাইমে আমার শাশুড়ি ধুইতো, আমি ধুইতাম না, কারণ আমি ধুইতে পারতাম না। তো ধুম কিভাবে? কারণ এগুলো তো আমি করতে অভ্যস্ত না। ঠিক আছে, সংসার যেতে হয়েছে, কিন্তু এমনিতে আমি আমার কাপড় চোপড়, আমার এক্স হাজবেন্ডের কাপড় চোপড়, তার নাতি ছিল 2টা, যখন একটু মাঝে মাঝে গোসল করতে বাসায় তাদের কাপড় চোপড়, আমার শ্বশুরের কাপড় চোপড়, এগুলো ধুইতাম। এই পানির কাজটা বেশি করার পর কারণে মানে আমার ঠান্ডা লেগে গেছে। লাস্টে এমন ঠান্ডা লাগছে যে আমি বিছনা থেকে উঠতে পারিনি, মানে এত ঠান্ডা লেগে গেছে। তো একদিন এরকম মানে যেদিন আমি চলে আসবো ওই দিন মানে এত ঠান্ডা লাগছে আর এত জ্বর আসছে, আমি মানে বিছনা থেকে উঠতেই পারতেছি না, মানে আমার শরীরে মানে এক বিন্দু শক্তি নেই। এটা পরে বলি। তার মধ্যে আরেকটা কাহিনী হয়েছে, আমার শাশুড়ি তো আমাকে সবসময় মানে এটা সেটা নিয়ে কথা শোনাইতো, এটা সেটা বলতো, আমি চুপ করে থাকতাম। আমার আম্মু বলতো কি যে চুপ করে থাকবো, কখনো কোনো কথা বলবো না, কোনো কথার মানে অ্যান্সার দিবা না, কারণ সে মুরব্বী, সে যা বলে তাই। তুই বললাম না যে আম্মুর কথাগুলো সবসময় মানার চেষ্টা করতাম, অ্যান্সার দিতাম না। আর কত সারা দিনে আর কত সহ্য করা যায়? লাস্টে দিয়ে আমি কয়েকটা কথার উত্তর দিছিলাম। তার জন্য আমার ননদ আমার আম্মুকে আর কি বলছে, আপনার মেয়ে বেয়াদব, মানে আমার আম্মুর মুখে মুখে কথা বলে। এটা তো বলছে বলছি, কিন্তু তার মাঝখানে একটা কাহিনী হয়েছে, আমি সবকিছুই মানায় নিতেছিলাম, সবকিছুই ইয়া করতেছিলাম। একটা ব্যাপারে আমার কাছে অনেক খারাপ লাগছে, একটা ব্যাপার, সেটা হইতেছে আমি তো সারাদিন বাসার কাজকর্ম করতাম, তারপরে ঘুমাইতাম 12টার পরে, 1টা বেজে যেত ঘুমাইতে, কিন্তু উঠতাম তো আবার 1টা 2টাও বেজে যেত, উঠতাম তো আবার 6টা 7টার মধ্যে মায়াস টিভি উঠা লাগতো। তো ঘুমায় গেলে আমার এক্স হাজবেন্ড মানে এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলতো, এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলতে, এটা তো আমি ফার্স্টে জানতাম না, কারণ সে তার ফোনে কি করে এটা তো এত কিছু চেক করতাম না। একদিন হঠাৎ করে মানে সকালবেলা আব্বুরে ফোন দিতে নিছি, তো আমার ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে। তো ফোন নেওয়ার পরে দেখি যে ইনস্টাগ্রামে লক করা, ফিঙ্গারপ্রিন্ট দেওয়া, মানে ফিঙ্গারপ্রিন্ট না মানে লক করা। তো আমি ভাবতেছি যে এতদিন তো ইনস্টাগ্রাম দেখছি মাঝে সাঝে, কিন্তু কখনো তো লক করা দেখিনি, আজকে লক কেন? পরে যে ফোনের যে পিনকোড নাম্বার দিয়ে লক খুলে না, তো ওইটাই আর কি আমি মানে ট্রাই করা দেখতেছিলাম। ওমা সত্যি দেখি যে ওইটা দিয়ে খুলছে, খোলার পরে দেখি যে তার এক্স মানে এক্স গার্লফ্রেন্ড আছে না, তার সাথে মানে চ্যাটিং। ওই জিনিসটা দেখে আমার এত খারাপ লাগছে যে সে আমি থাকা অবস্থায় কেন আমি ঘুমায় গেলে আমার আড়ালে ওই মেয়েটার সাথে কথা বলবো, তারপরে এক্স গার্লফ্রেন্ড বলতে যে আমি তারপর জিজ্ঞেস করার পরে সকালে বলছি যে তুমি তো তোমার এক গার্লফ্রেন্ডের সাথে কথা বলছো, কেন বলছো? বলতেছে যে সামনে চলে আসছিল আইডি, এই জন্য। কেন? বিয়ের পরে খুশ থাকে না যে আমার এক্স গার্লফ্রেন্ড আমার আইডিটা আছে কি নাই, ব্লক করে দেওয়া যায় না বা আনফ্রেন্ড করা যায় না, ওটা কি রাখতেই হবে? তাও আবার ওয়াইফ ঘুমায়া যাওয়ার পরে কথা বলতেই হবে? তাহলে আমাকে নেওয়ার কারণটা কি ছিল? আমাকে বিয়ে করার কারণটা কি ছিল? তারপরে তো গেল ওইটা। তারপর আমি তার মাকে বললাম যে এরকম এরকম কথা বলছে, এটা একটু না করে না। পরে বলতেছে যে এগুলা কোনো ম্যাটার না, ছেলেদের এরকম থাকি, ছেলেদের এরকম থাকবি, ছেলেদের নাকি এরকম থাকে, কিন্তু একটা মেয়ের থাকবে না। একটা মেয়ের বিয়ের পরেও কোনো ছেলে ফ্রেন্ড তো দূরের কথা, কোনো অপরিচিত কোনো ছেলের সাথেও মানে এক থাকবে না বা কথা বলতে পারবে না। আর ওই জায়গায় ওই ছেলের এক্স গার্লফ্রেন্ডের সাথে কথা বলে। তো আমার শাশুড়ি বলতেছে তার হাজবেন্ড মানে আমার শ্বশুর নাকি এরকম করতো। একটা কথা বলছিল, মানে কথাটা হইতেছে যে মানে ধান হইয়া সইয়া যায় আর চিড়া হইয়া উড়া যায়, মানে চিড়া মানে ধানের যে রিয়াটা আছে না, যে ধানের খোসাটা,
ওটা নাকি উইরা যায়। তো ও বলতেছে যে আমি হলাম ধান, এই জন্য রয়ে গেছে, আর যেগুলো চিড়া ওগুলো উইরা গেছে। ছেলেদের এরকম থাকে, থাকবে, এটা মানে এটা কোনো ম্যাটার না। মানে তুমি সহ্য করতে পারতেছো কিনা, তুমি ঘরের বউ, তুমি সহ্য করতে পারতেছো কিনা এটাই ম্যাটার। তুমি যদি সহ্য না করতে পারো, তুমি চলে যাও, আমার দরকার নেই। তো ওই কথাটা আমি এত কষ্ট পাইছি যে একটা ছেলে থাকবে অথচ একটা মেয়ে থাকবে না, এই বর্তমানে ম্যাক্সিমাম ছেলেদের ভাবনা, অনেক ছেলেদের মায়ের ভাবনা, তারপর আবার অনেক লোকেরও ভাবনা যে ছেলেদের এগুলা থাকে কিন্তু মেয়েদের থাকতে পারবে না। ছেলেদের থাকলে কোনো সমস্যা নেই, ছেলে যদি টাকা পয়সা খরচ করে যদি রাখতে পারে, তোমার সমস্যা কি? তোমার তো ভরণ পোষণ দিতেছে। তো যাই হোক, তো আমার হাজবেন্ড তো এটা বলছি ওই দিন আর কিছু বলেনি। ওই দিন ও তারপর একটা ঘটনা হয়েছে, ওই দিন এক কথা দুই কথায় কাটাকাটি হইতে হইতে মানে আমি মানে রাগের মতো বলতেছিলাম আমার এক্স হাজবেন্ডে, যেটা কেন করছো, এটা না করলেও পারতাম, আমার ছেড়ে দাও, তুই তোরে ভালো করে নিয়ে থাকো। মানে আমি সহ্য করতে পারতেছিলাম না। আর কেন সহ্য হয় না, এটার মেন কারণ হতেছে যে আমি জাগনা থাকা অবস্থায় যদি কথা বলতো এটা একরকম, আমি ঘুমায় গেছি, আমি টেক্সট গুলা দেখছি তো যে কোন সময় করা হয়েছে, ঘুমায় যাওয়ার পরে কেন কথা বলবো? নিশ্চয়ই কিছু আছে, নয়তো তো আমি ঘুমায় যাওয়ার পরে কথাও বলতো না, আবার ওইটা লক করেও রাখতো না ইনস্টাগ্রাম। তো যাই হোক, মানে বলছে এক কথা দুই কথায় আমাকে মারতে নিছে, মানে জুতা দিয়া, তাও আবার। তারপর তার মা আটকাইছে। এখন এখানে কি রংটা কি আমার? সে কথা বলছে, আমি খালি জিজ্ঞেস করছি, মারতেও আসছে আমার। তো ওই সময় মারতে আসছে কিন্তু মারতে পারেনি, মারে নেই, মানে তার মার জন্য। মেবি তার মা না থাকলে আমার সত্যিই মারতো। আর আমি মার খেয়েও মানে সবকিছু মুখ বুঝা নিতাম। কারণ কি, আমি তো পছন্দ করে বিয়ে করছি, কারণ আমি তার ফ্যামিলিগত ভাবে বিয়ে করিনি যে আমি কারো বলবো, এরকম তো এ ছিল না। তো একেই তো সে বেকার, সারাদিন থাকতো বাসায়, কোনো কাজ কাম করতো না। তো এইভাবে আর কতদিন। তো আমি ওর জন্য মানে অনলাইনে মানে জব খুঁজতাম, যে ছেলেরা কি কি জব করতে পারে। তো একদিন আমি বলতেছি কি যে এখানে জব করো। তো তার মা আর আমি বললাম যে এরকম এরকম এখানে জব করলে ভালো, স্যালারি কম হোক কিন্তু জব তো করতেছে, ভালো তো, মানে যাই ইনকাম ভালো তো। সে বলে যে না, আমার ছেলে পরের কাজ করবে না। মানে এরকম একটা কথা, আমার ছেলে কেন পরের কাজ করবে? তার ছেলে তো জমিদার, বউরে ভরণ পোষণ দিয়া রাখতেছে, ননদের ইউজ করা জামা কাপড়, ইউজ করা জিনিসপত্র দিয়া রাখতেছে বউরে। এর থেকে আর কি একটা বউর আর কি পাওনা থাকে? তো বললাম, না করে দিস। তো আমিও না করে দিছি। তো এখন বিজনেস করবে, ব্যবসা করবে। ব্যবসা যে করবে ওই পরিমাণ টাকাটা তাদের নেই, অ্যাবিলিটিটা তাদের নাই, কি দিয়ে করবে? তো আমি একটা কথা শুনছিলাম, মানে এটা আড়ালে শুনছি। আমি মানে আমার ইচ্ছা ছিল না যে ওই কথাটা শোনার বা ওই কথাগুলো শোনার কোনো ইচ্ছা ছিল না। আমার এক্স ননদের সাথে আর কি কথা বলতেছিল শাশুড়ি। তো ওই জায়গায় মানে বাইরে নামে কথা বলতেছিল, তো আমি ওয়াশরুমে যাওয়ার সময় আর কি কথাগুলো শুনছি। মানে বলতেছি যে ওনার মেয়ে তো শ্বশুর বাড়ি, তো এখান থেকে ফোন দিচ্ছে, কথা বলতেছে ফোনে। তো আমার শাশুড়ি বলতেছে দোকানটা নিতে পারতেছি না কিছু টাকার জন্য। এখন যদি এই জায়গায় যদি তুই থাকতি, তোর হাজবেন্ড যদি এভাবে দোকান নিত, আমার যত কষ্টই হোক, আমার ঋণ করে হোক, আমার হাওলাত করে হোক, জিনিস বেচে হোক, আমি তোর হাজবেন্ডের টাকাটা দিতাম। মানে এরকম। আর ও চুপ করে বসে আছে, ও কিছু করে না, ওর কোনো ইয়েই নেই, দায়িত্বই নেই। ও কি পারে না, ওর আব্বু ব্যবসা করে, এত বড় ব্যবসা করে, ও কি পারে না ওর আব্বুর কাছ থেকে 50,000 টাকা বা 20,000 টাকা এরকম মাইনা দিতে? এখন আমি তো আমার বাসা থেকে চলে আসছে, আমি কোন মুখে আমার আব্বুর কাছে বলবো যে আব্বু কিছু টাকা দাও আমার হাজবেন্ডের জন্য? ধার হোক আর যাই হোক, চাইতে তো হবে। তো সব টাকাই ম্যানেজ হয়েছে, লাস্টে কিছু টাকা ম্যানেজ হয়নি। তো
আমার এক্স হাজবেন্ড আসছে আমাকে মানে বলতে যে আখি দেখো তো তোমার আব্বুর কাছে টাকাগুলো, তুমি আখি যেভাবে পারো আইনা দাও। আমি 3 মাস সময় নিলাম যে 3 মাস পরে আমি তোমার আব্বুর কাছে দিয়ে দিন। আমার কথা হলো দেওয়ার কোনো সাবজেক্ট না, কথা হলো যে আমি চামু কোন মুখে। তো যাই হোক আম্মুরে বলছি, তারপরে আমি আমার যা কিছু বলার আমি আমার আম্মুরেই ম্যাক্সিমাম বলতাম। তা আম্মুরে বলার পরে আব্বুরে আর কি বুঝায় টুঝায় দিল, কিছু টাকা দিছে, একটা বড় অ্যামাউন্টই, কিছু টাকা বলতে একটা বড় অ্যামাউন্টই, 20,000 টাকা। তো আমিও বেশি চাইনি, কারণ আমারও লজ্জা লাগতেছিল চাইতে। তো দেওয়ার পরে আমার হাজবেন্ড মানে ওরে জিজ্ঞেস করার পর 3 মাস সময় নাও, 3 মাস পরে আমি দিয়ে দিব, কারণ দোকানটা রানিং করে ফেলাম, দিয়ে দিতে পারবো, কোনো সমস্যা নেই। অনেক বলার পরে আমি আমার বাবার কাছ থেকে টাকা দেয় না দিছিলাম, 20,000 টাকা। তো ওই টাকাটা সে আদৌ আমার বাবাকে ব্যাগ দেয়নি, উল্টা থাক আর কিছু না বলি, ব্যাগ দেয়নি, এটা এখনো দেয়নি। তো তখন আর কি দোকান ওপেন করবে, সবকিছু রেডি, লাস্টে কি নিয়ে কেন যেন কি ঝামেলা হলো আর দোকানটা ওপেন করেনি। আমি আর কিছু বলিনি, কারণ আমি কিছু বললে ওইটা নিয়ে কথা হয় বাসায়। ওই বাসার কথা হইতাছে যে তার বোন আর বোন জামাই যা বলবে ওইটাই রাইট। আমাদের ওই বাসায় যদি কিছু ভালো মন্দও রান্না হতো, তার বোন আর বোন জামাই যখন আসবে তখন রান্না হতো, এছাড়া হতো না। তো তারপরে আবার ঈদ আসলো, ওই বাসায় যাওয়ার পর আমার ফার্স্ট ঈদ। তো আমার বাবা যতটুকু আছে আলহামদুলিল্লাহ। তো আমার বাবা আর কি শপিং করে দিবে, তো এই জন্য আমাদেরকে যাইতে বলতেছে যে আখি তুই আয়, রাজমিন আয়, মার্কেট করে দিই, ঈদটা এসে করছে। তো ঈদ আসছে, তো মার্কেট করে দিব। তো আমি বলছি কয় না যাওয়া সম্ভব না, মানে আমার শাশুড়ি যখন বলছি যে আব্বু তো এরকম এরকম যাইতে বলতেছে, কি করবো আপনারা কিছু বলেন, কারণ এতদিন হয়ে গেছে আমি বাসায় যাইতে পারতেছি না। বলতেছে প্রথমবার যদি বোন আর বোন জামাই না যাস তাহলে তোর সাথে তোর হাজবেন্ডের সাথে আর কোনো সম্পর্কে আমার থাকবে না, আমার মেয়েই হইতেছে মেইন। যাই হোক ওনারা আসবে তারপর যাব। কিন্তু ঈদের 3-4 দিন আগে আমি আমার এক্স হাজবেন্ডকে বলতেছি কি যে প্রায় 6 মাসের মতো হয়ে গেছে অলরেডি, 5 মাস 6 মাসের মতো হয়ে গেছে, আমি আমার ছোট ভাই বোনগুলো দেখিনি, ওদের তুমি নিয়ে আসো যে। তো গেছে আনতে, তো এইখান থেকে তো এইখানে আমার বোন আর আমার ভাইরে যে নিয়ে আসতে বলবো, এখানে তো আমার শাশুড়ির পারমিশন নেওয়া আমার মনে হয় না মানে দরকার, কারণ ওরা তো এমন কোনো মেহমান না যে পারমিশন নিয়ে আসতে হবে। তো আমি আমার হাজবেন্ডকে বইলা পাঠাইছি, ও মা দিয়ে ফোন দিয়া মানে রাগারাগি, মানে তার কাছে বইলা গেলাম না কেন, তার মেয়ের কাছ থেকে কেন পারমিশন নিলাম না, তার কাছ থেকে কেন পারমিশন নিলাম না, বাসা যা আছে তাই রান্না করে খাওয়ামো, মানে এমন ভাবে মানে বলতেছে মনে হয় কি আমার বোন আর ভাই না খায়া থাকে, আমার বাবার অ্যাবিলিটি নেই। সেই জন্যই তো মানে মাঝে মাঝে বাসায় রান্না হতো না, না খায়া থাকতাম, না খায়া দিন পার করতাম, কইতে গেলে এগুলো হানা আমার দোষ। এত কিছু সহ্য করেও এই জবানায় কোনো মেয়ে এত কিছু সহ্য করলো না। তো আনতে গেছে, আনার পরে মানে এরকম একটা ভাব যে আমার বোনরা খাইতে আসছে, অথচ কিন্তু আমি এই 5-6 মাস ধরে আমি আমার ছোট ভাইরা দেখিনি, ছোট বোনরা দেখিনি। তো আসার পরে দুই দিন থাকার পরে, হ্যাঁ 2 দিন থাকার পরে ননদ আয়সা করতে পারছে বেড়াতে। তো আমার বোনের বাসায় দিয়ে আসার কথা, তখন আবার ঈদও আয়সা পড়ছে, ঈদের 3 দিন না 4 দিন বাকি। তো তখন আর কি আমার আব্বু বলতেছে আখি 3-4 দিন বাকি, মানে তখন আমার বোন আমার ভাই আমাদের বাসায়, আমার আব্বুর সাথে আমি ফোনে কথা বলতে যে 3-4 দিন বাকি, তো আসবি না তোরা, মার্কেট করে দিব না। আমি বলতে যে আব্বু মার্কেট তো আমরা তো যাবো না, মার্কেট কিভাবে করে দিবা,
আর আমার শাশুড়ি বলতেছে উনি নাকি ওনার মেয়ে জামাইরে মানে টাকা দিয়ে দেয়, ওনাদের যা ইচ্ছা তা কিনা নেয়, কারণ এইভাবেই নাকি টাকা দিতে হইব। কারণ আব্বু বলতেছে যে টাকা দিমু, টাকা দেওয়ার কথাটা ঠিক আছে, কিন্তু তোরা আসলে মার্কেট করে দিতাম, এটা একটু অন্যরকম না, তোর তো বিয়ে হয়েছে, তুই এখনো আসিস। তাও বলতেছে যে ওর জন্য আমি আংটি অর্ডার দিব, একটা আংটি, নতুন জামাই বিয়ে যেভাবেই হোক নতুন আসবে, আংটি চেইন এগুলো তো দিতে হবে। তা আমি বলছি যে না, এগুলো আমরা বাসায় গেলে দিও, এখন আপাতত তুমি আসো, আমার যে আমার বোন আমার ভাই ওদেরও নিয়ে যাও, আর ওর হাতেও টাকা পয়সা দিয়ে যাও। তো আব্বু আসছে, আসার পরে আমার এক্স হাজবেন্ডের হাতে 10,000 টাকা দিয়েছে মার্কেট করার জন্য। এটা দিয়ে 10,000 টাকা দিয়ে পোষায় নেই আসলে, মানে 10,000 টাকা দিয়ে আসছে আমার বাবা, অথচ ওইখানে আমার শাশুড়ি আর কি এলাকার মানুষ বাসায় গেলে বলে যে 20,000 টাকা দিয়ে গেছে, 20,000 টাকা দিয়ে গেছে, কিন্তু আমার আব্বু তো 10,000 টাকা দিয়ে আসছে, এখানে 20,000 টাকা বানায় বলার কি দরকার? তা আমি বলছি যে এরকম এরকম, এটা তো বানায় বলার দরকার নেই। আমার শাশুড়ি না, এটা বলছি মানুষ অনেক কিছু ভাববে, মানে এরকম মানে লোক দেখানো কিছু আছে না। না আমার আবার এগুলো পছন্দ না, আমার বাপের 10,000 টাকা দিচ্ছে ওইটাই বলার ঠিক, যেহেতু আমার বাপের 10,000 টাকা দিয়ে 20,000 টাকা তো দেয়নি। তো এরকম অনেক কিছুই হতো যেগুলো সে বানায় বানায় বেশি বেশি বলতো। আমার বাবা আজ পর্যন্ত যে 12 বার যে গেছে, আমি তো হিসাব করে রাখছি যে আমার বাবা কয়বার আসছে, অথচ আমরা কিন্তু একবারও যাইনি ওই বাসে। সবসময় বলা হতো যে তুই ননদ এই মাসে আসলে যাইস, ওই মাসে আসলে যাইস, আমার মেয়ে আর মেয়ে জামাই ছাড়া গেলে কিন্তু হইব না, সম্পর্ক থাকবে না, মানে এরকম। তার মেয়ে তার বাসায় আসতেছে রেগুলার, অথচ আমি নতুন বিয়ে হয়েছে আমার, অথচ আমি যাইতে পারতেছি না একবারও আমার বাসায়, বাবার বাসায় তাও আবার। তা আব্বু দিয়ে আসছে, মানে টাকাটা দিচ্ছে ওরে, আর আমার বোনদেরও নিয়ে আসবো। ওই সময় যে বললাম না যে আমার ননদ আসছে তার মধ্যে বাসায়, ওই সময় আমার বোনদের মানে গিফট দিচ্ছে, মানে নতুন মেহমান বাসায় গেলে নাকি দেওয়া লাগে, গিফট দিচ্ছে। আমার বোনের একটা 200 টাকা দামের একটা টপস দিচ্ছে, আর আমার ভাইরে 300 টাকা, মেবি 300-400 টাকা দামের একটা শার্ট প্যান্ট দিচ্ছে। মানে আমার ভাই তো ছোট, 6 বছর বয়স, মানে একটা শার্ট একটা প্যান্ট লোকাল, এইসব কাপড় চোপড় আমার বাবা আমাদের কখনো কিনা পড়ায়নি, মানে এরকম কম দামে লো কোয়ালিটির বড়াই করার কিছু নাই, মানে পড়ায় নাই কখনো। আর ওইখানে ওই ড্রেস আপ গুলা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বোনের দিচ্ছে, আমার ভাইয়ের দিচ্ছে, মানে দিয়ে এত খুশি তারা যে আমার ভাই বোনের মানে কি জানি দিয়া ফেলাইছে। তো এটা দেওয়ার পরে বাসায় যাওয়ার পরে আমার আম্মু বলতেছে যে এইসব ড্রেস আপ না দিলেও হইতো, কারণ এগুলো বাসায় আত্মীয় স্বজন দেখতেছে হাসতেছে। আমার ইচ্ছা করছিল না যে নেই, কিন্তু ওইখানে যদি আমি কিছু বলতাম, মানে আমার সংসারটা টিকতো কিনা, মানে ওই সময় আমার মনে হয়েছে যে আমার সংসারটা মনে টিকবে না, মানে এটা বললে হয়তো রাগারাগি হবে, আর একটা জিনিস ভাঙলে ওই ফাটলটা থাইকে যায়, ওইটা ইয়া করেও আমি বলিনি। তো ঈদ ঈদ করব, ঈদ করব, ঈদে আমারে হ্যাঁ একটা 3 পিস কিনে দেওয়া হয়েছে, মেবি 2,000-2,500 টাকা দামের একটা নেটের 3 পিস, আর একটা সুতি 3 পিস কিনে দেওয়া হয়েছে, মানে ঈদের মানে ইয়ে হিসাবে। আর আমার তো বাবার বাসায় নেওয়া হয় না, অথচ ঈদের দিন বিকাল বেলা আমার ননদ ননদ জামাই আসছে তার বাবার বাসায়, অথচ আমি আমার বাবার বাসায় যাইতে পারিনি। যাইছি ঈদের পরে যাইছি, মানে আমার শাশুড়ি বলতে ঈদের পরে যাইছি, ননদ ননদ জামাই নিয়ে যাচ্ছে, তার মেয়ে যে আসতেছে, তার মেয়ে তো আসতেছে, অথচ আমি যাইতে পারবো না, আমি তো ছেলের বউ, বাসার কাজ কাম এগুলো সব করে রাখতে হবে না। তারপরে ওই দোকান আর ওপেন হয়নি, বাবা থেকে যে টাকাটা নেওয়া হয়েছে ওই দোকানের অ্যাডভান্স করা হয়েছে, কিন্তু দোকানটা নেওয়া হয়নি। তুই যে বলছিলাম না যে আমি একদিন অসুস্থ হয়ে গেছি অনেক, ওই অসুস্থ হওয়ার পরবর্তীতে ওইদিন আমি মানে সকালবেলা ওই দিনই মানে আমার ওই বাসায় মানে ফার্স্ট 11টা বাজে ঘুম থেকে উঠছি,
মানে ওইটা আর মরতে পারতেছে না। ওই শুনতেছে আমার এই এক্স হাজবেন্ড ওই রুমে নিয়ে বলতেছে কেমন বউ বিয়ে করে আনছিস, 11টা পর্যন্ত শুয়ে রয়েছে বেলা, কি কম, আমার কিছু করার নেই, আমি কাম করতে করতে মরি, এই সংসারটা মানে কাম করতে করতে আমার আজকে জীবন শেষ, মানে এরকম কিছু টাইপের কথা বলতেছে। তো এই কথাগুলো শুই না আমার এত পরিমাণে খারাপ লাগছে, মানে চিন্তা করতেছি তখন যে আরে আমার বাবার পাশে যদি থাকতাম, মানে জ্বর হইলে আমার আব্বু আমার মানে কয়বার যে দেখতো, আমার আম্মু বলতো এটা খাবি ওইটা খাবি এটা খাবি ওইটা খাবি, আর ওইখানে আমার আমার এক্স হাজবেন্ডও কিছু জিজ্ঞেস করতেছে না, আর উনিও কিছু জিজ্ঞেস করতেছে না কি হয়েছে, উঠো না কেন, জ্বর আসছে, কি খাবা, ওষুধ খাবা, ওষুধ আয়না দিব কিনা, কি খাবা। আর ওই বাসায় আমি ম্যাক্সিমাম টাইম সকালবেলা নাস্তা না খায় থাকতাম, নাস্তা খাওয়া হইতো না সকালবেলা, দুপুরের ভাতটা খাওয়াই অনেক দায় হয়ে যেত, সে জায়গায় আবার নাস্তা খাওয়া হইতো না। তো ওই দিন বলতেছে যে এরকম এরকম, তারপরে আমি আব্বুর ফোন দিচ্ছি, মানে এত খারাপ লাগছে আমার কথাগুলো শুই না, মানে আরো কিছু বলছে, মানে এতটা আমি গুছায় বলতে পারতেছি না, কারণ ওই রুম থেকে এরুম তো মানে ওইগুলো আমি মানে বুঝছি, কিন্তু এখন আমি গুছায় বলতে পারতেছি না। তারপরে আমি ফোন দিছি যে আব্বু তুমি আসো, আয়সা আমার একটু নিয়ে যাও, যে আমি কিছুদিন থাকি, আমার শরীরটা অনেক অসুস্থ, আমি মানে কাজ করতে পারতেছি না এই বাসায়, আমি ঘুম থেকে উঠতে পারতেছি না। পরে আব্বু আসছে, আব্বু মানে ফোন দিয়ে আমার শ্বশুর বলছে যে আখি একটু দেওয়া যাবে, তো বলতেছে যে না, ওর বোন জামাই ছাড়া মানে আমার মেয়ে জামাই ছাড়া কিভাবে যাবে। তো আব্বু তখন মানে ওই যে আমি যে বলছিলাম ও অসুস্থ, মানে নিয়ে যাও, আমি কটা দিন রেস্ট করে তারপর আর কি আসি। তো আব্বু নিতে আসছে, তো নিতে আসার পরে এখন দিবে না, এখন আব্বু বলতেছে যে আখির দাদি তো অসুস্থ, মানে ওরে দেখতে চাইতেছে অনেক, মানে এই কথা বলে আর কি নিয়ে যাবে, অনেক অসুস্থ ছিলাম, মানে হাঁটতে পারতেছিলাম না এরকম অবস্থা। তো এই কথা বলার পরেও দেয় না, মানে দিবে না আমাকে। তখন আমার শ্বশুর আর কি বলে যে মেয়ে যখন চলে আসছিল তখন এই দরদ করেছিল, তখন দাদির দরদ করেছিল, তখন তো কইছেন যে এই মাইয়া আমার না। সাপোজ আমি তো চলে আসছি, এই জায়গায় আমার বাবা রাগ করে একটা কথা বলতেই পারে, ওই একটা কথাই যে তারা এখনো শোনাবে এটা তো কোনো ওয়ে নেই। এই 7টা মাস যে আমার বাবা মা দেখতে আসছে, এত কিছু নিয়ে আসছে, এত কিছু করছে, ওই সময় তো আমার বাবার এই কথাটা শোনায় নেই। আমার বাবা যখন দোকান নেওয়ার সময় 20,000 টাকা দিল, মার্কেট করার সময় 10,000 টাকা দিল, যখনই আসতো তখনই আমার শাশুড়ি আমার বলতো যাকে তোর আব্বুর এটা এটা নিয়ে আসতে বলবি, যে বিস্কুট যদি আনে এই বিস্কুট নিয়ে আসতে বলবি, বলবি ফল টল বেশি আনতে না, বিস্কুট আনলে ঘরে রাখা খাওয়া যায়, কারণ তাদের ঘরে তো কোনো কিছু থাকতো না, ভাত খাওয়ারে দায় হয়ে যেত, ওই জায়গায় তো বিস্কিট নাস্তা এগুলো তো আমার বাবা মারে 10-12 হাজার টাকা খরচ করে তারপর দেখতে যেত। তখন তখন মানে এটা বলে নেই যে এই মেয়েটা তো আপনার নেই, এই মেয়েটা তো আমার, তখন বলে নাই যে মেয়েটা যখন চলে আসছিল তখন তো পরিচয় দিছে এই মেয়ে আমার না, এখন কি লেগে মেয়ে নেওয়ার লেগে তো পাগল হয়েছে, তখন আর বলে নাই। তো আমার আব্বু চুপ করে খালি শুনতে আসি, মানে মনে হইতেছে কি মানে আরেকটু হইলে আমার বাবার গায়ে হাত তুল, শুধু এই গায়ে হাত তোলাটাই বাকি আছিল আমার বাবা। তো গায়ে হাত তোলা বাকি আছিল, শুধু বলতো যে সবসময় যে আপনার মেয়ে এখন কই থেকে মেয়ে আসছে, আগে এই মেয়ে কই ছিল, এটা সেটা। কিন্তু আমার আব্বুরে যাই বলতেছে আমার আব্বু সব মাথা নিচে করে শুনতেছে। ওই দিন আমার কাছে আমার এত ছোট মনে হয়েছে যে আমার আব্বু এরকম একটা মানুষ, ওই জায়গায় আজকে আমার লিগা আব্বুর মাথা নিচে করে কথা শুনতে হইতেছে। ওখানে আমার হাজবেন্ডও কিছু বলতেছে না যে আখির আব্বুর কেন এগুলো বলতেছে, বলতেছে না এগুলো, মানে কিছুই বলতেছে। আর এগুলো বলার পর এক পর্যায়ে আমি আর কি মানে এতটা রাগ হয়েছে, মানে এরকম এরকম কিছু আমার আব্বুর বলতেছে, তখন আমি বলছি যে আপনাদের এই বিহেভিয়ার কারণে আপনার যে আগের বউটা চলে গেছে। এই কথাটা কিন্তু আমি 7 মাসে একবারও বলিনি, কিন্তু এই কথাটা মানে এই মানে আগের বউ প্রেক্ষিতে কথা মানে আমার শাশুড়ি আমাকে অনেকবার শুনেছে। আগের বউ সকালবেলা উঠে ঘর ঝাড়ু দিত, সব কাজ করতো, তারে কোনো কাজ করতে দিত না, সে যা করতো তার হাতে থেকে কাইরা নিয়ে করতো, সব করতো, কিন্তু আমি করতাম না, মানে আমি মানে যা করার তো করতাম কিন্তু তার হাত থেকে কাইরা কেন কাজ করতাম না।
সে ঘুমে থাকতে সবকিছু মানে কাপড় চোপড় ধোয়া হয়ে যেত গা, ঘরটা মুছা হয়ে যেত গা, সে ঘুমে থাকতে। তো আমার আব্বুর এমন ভাবে কথা বলতেছে, আব্বু শুধু চুপ করে খালি শুনতেছে, তাও মাথা নিচে করে। আর আমার দিকে একবার তাকাচ্ছিল আব্বু, আমি মানে আব্বুর দিকে তাকিয়ে এত খারাপ লাগছে যে আজকে এমন একটা পর্যায়ে আমার আব্বুর আমি আনছি, চুপ করে শুধু মাথা নিচে করে মানে শুনতে আছে। অথচ এই 7টা মাসে আমার আব্বু যে আসছে তখন এই কথাগুলো কেউই বলে না। আর আজকে নিতে আসছে আমার একা, এই জন্য কথাগুলো শুনতে। তারা মানে দিবে না, হয়তো বুঝতে পারছি যে আমি হয়তো এবার গেলে আর আসবো না। মানে যাদের মনে যা ফালতে ওঠে তাই একটা কথা আছে না, মানে এরকম আর কি। যে আমার শাশুড়ি একটু পর আসতেছে, আমার ওই রুমে নিয়ে যেতেছে। আমি বলতেছি কি হয়েছে বল। আমি বলতেছি যে আমি তো অসুস্থ, কিছুদিন বাসা থেকে আসি, তারপরে আর কি আসলে আমার দাদিও তো অসুস্থ, দেখে আসি। বলতেছি যে এখন যাওয়া দরকার নেই, তো ননদ আসুক। তখন আমি বলছি যে আমার ননদ আসবো আসবো। আপনি বলেন যে এই কথাটা আপনি কয়বার বলছেন, কয়বার বলছেন যে তোর ননদ আসুক যাইস, তো আজও পর্যন্ত যাওয়ার হয়নি। 8 মাসের কাছাকাছি ম্যাক্সিমাম। তো তারপর আমার ননদ আমাকে ফোন দিচ্ছে, বলতেছে যে আখি তুমি এখন যাইও না, ওই বাসায় যাইও না, আমরা আসলে যাইও, দেখো গেলে মানুষ কত কিছু করবে, একলা যাইবা তো দেখবা কইবা কি সংসার করতে পারে নাহলে গায়ে পড়ছে। আমি বলছি যে এটা তো কোনো প্রশ্নই আসে না, কারণ আমি তো যাবো বেড়াইতে, আমি তো কয়েকদিন মানে 2-3 দিন থাকার জন্য, আমি তো একবার যেতেছি না। আসলে ওই সময় আমার মনে হয় নাই যে ডিভোর্স হইব বা কিছু এরকম, মনে হয় না ওই সময়। তো আমার আব্বু এক পর্যায়ে কথা কাটাকাটি করতে 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 মানে রাজি হয়েছে। রাজি হয়েছে কিভাবে, আমার আব্বুরে মানে সামনে খাতা দিছে, সাদা খাতা, ওইখানে লেখা হয়েছে যে আমার মেয়েরে আমি আজকে অমুক এত তারিখে নিয়ে যাইতাছি, আবার এত তারিখে দিয়া মানে বাসায় এসে দিয়া যাব। ওইখানে আমারও সাইন, আমার আব্বুরও সাইন। মানে এরকম মনে হয়, মানে যে কোনো শ্বশুর বাসা থেকে মানে মেয়ে নিয়ে আসতে হলে মনে হয় এরকম মানে স্ট্যাম্পে সই দিয়ে নিয়ে আসতে হয়। তো আমার এইভাবে আর কি মানে ওই সময় দিছে, নিয়ে আসতে হয়েছে। তো এখন চলে যাবো, তো এক কাপড় চোপড় একদম এসে পড়ছি, কারণ আমার তো চিন্তা করি যে আমার তো বাসায় কাপড় চোপড় আছে, ওগুলা তো যাই পড়তে পারবো। আর এখানে তো থাকতে পারবোই, মানে আর পর তো আসবোই, কয়েকদিন পর তো আসবোই। তো এই যাওয়ার সময় এখন মানে এটা লেখাইছে, লেখার পরেও তারা অমত করতেছে যে যাইতে দিবে না দিবে না। তো ওই ঘোর ফিরেও মানে আমার কাপড় চোপড় আর নেওয়া হয়নি, যে কি পরবো বা কি নিবো এরকম কিছুই নেওয়া হয়নি, মানে এক কাপড় চোপড়ে আসছে। তো লাস্টে আমি আসার পরে মানে মানে চলে আসবো, মানে রুম থেকে মানে বের হবো, এই সময় বলতেছে আমার শাশুড়ি, মানে একটা কথা বলছে, এই কথাটা মনে হয় আমার সবসময় মানে মন থাকবে, মৃত্যুর আগ পর্যন্ত মন থাকবে। মানে ওই সময় যখন আসতেছি তখন বলতেছে যে এর মধ্যে কিন্তু আমার বাবা বলছে যে ওর হাজবেন্ডেরও দেন নিয়ে দিয়ে, কয় না আমার ও যাবে না, নতুন জামাই এভাবে যাবে খালি হাতে, যাবে না, যেতে পারবে না। তো তখন আমার আব্বু বলছে আচ্ছা ঠিক আছে তাহলে আখিটাই দেন, তাহলে ও কয়েকদিন থাকবে। আপনি কেমন মানুষ, ওর জামাইটা ছাড়া নিতে আসতেন, মানে এরকম কথাবার্তা বলছে। তারপর আমার আব্বু রাজি করে, মানে যেমনি হোক বাসা থেকে মানে রুম থেকে বেরোবে এই সময় বলতেছে, মানে আমার তো এতক্ষণ বুঝাইছে যে যাইস না থাক, ননদও বুঝাইছে রাখি তুমি যাইও না, তোমার আত্মীয় স্বজন খারাপ বলবে এই সেই। তখন আর কি বলতেছে যে যেসব মেয়েরা দেশে দেশে চাকরি করে ওইসব মেয়েরা কতটুকু ভালো হইতে পারে। মানে আমি বিয়ের পরে মানে বিয়ের আগে পড়াশোনাও করতাম, প্লাস টুকটাক জবও করতাম। স্টুডেন্টরা করে না, পার্ট টাইম জব করে না, ওইটা করতাম। ওইটা করার পরবর্তীতে আমি মানে পড়াশোনা স্টপ করে দিছি, দেন আমি গার্মেন্টসে জব নিয়েছিলাম, গার্মেন্টস সেকশনে। তো ওইটাই আর কি মানে কোনোদিন মানে ওইটা বলছিলাম যে আমি বিয়ের আগে এরকম পড়াশোনা করছি, জব করছি। এমনি তার জব করা খারাপ না, আমার ফিনান্সিয়াল প্রবলেম থাকলে আমি জব করে আমার ফ্যামিলি চালাই, জব করে একটু সাপোর্ট করি, তো খারাপ কিছু না, আমি তো খারাপ কিছু করতেছি না। তো ওই আসার সময় এই কথাটা বলছে যে যেসব মেয়েরা দেশে দেশে চাকরি করে বেড়ায় ওইসব মেয়েরা কতটুকু ভালো হইতে পারে, মানে চাকরি করা মেয়েরাই মানে খারাপ।
ওই দিন আর কি চলে আসছি, মানে এই কথা বলার প্রেক্ষিতে আমি আর কিছু বলিনি, যে আমি একটা কথাই বলছিলাম জাগের বউ এই জন্যই চলে গেছে। মানে ওই সময় অনেক রাগ উঠে গেছিল যে কি বলতেছে আব্বুর এগুলো, কি বলতেছে এগুলো। শুধু গায়ে হাত তোলাটা বাকি ছিল আমার আব্বুর, এটাই বাকি ছিল, আর কিছু বাকি ছিল না। অপমান যা করার করছে। আসার পরে বাসায় আসছি, আসার পরে হাজবেন্ডের সাথে টুকটাক কথাবার্তা হইতো। তো কথাবার্তা হইতো, আমি বলতেছি যে নিয়ে যাও আয়সা, তুমিও আসো, আয়সা আমার ফ্যামিলির সাথে কথাবার্তা বলো, আত্মীয় স্বজন আছে কথাবার্তা বলো। তোমার সাথে আর আসো না, নিয়ে যাও আয়সা। বলতেছে যে না আমি যাবো না, আম্মু যেতে না বলছে, তুমি একা গেছো একাই আসো। পরে আমি বলছি যে আমি তো আর এখন আগের মতো নেই, আমি তো তখন অসুস্থ ছিলাম, সিক ছিলাম, এটা তো দেখছি। কয় না, এইগুলা কোনো কথা না, আমি যদি তোমার সাথে যাইতাম তোমার আমি সাথে করে নিয়ে আসতাম। তুমি একা গেছো তোমার বাবার সাথে, তোমার বাবা স্ট্যাম্পে সই দিয়া দিছে না যে আয়সা দিয়া যাইবো, তোমার বাবারে বলো আয়সা দিয়া যাইতে, আমি তোমার আনতে যাবো না। সংসার করার হইলে করো, আর না করার হইলে ডিভোর্স দিয়ে দাও। মানে এরকম টাইপের কথাবার্তা। করার হইলে করো, নাহলে ডিভোর্স দিয়ে দাও, মানে ডাইরেক্ট এভাবে বলছে। তো তারপরেও মানে এই এক কথা দুই কথায় কথা কথা কাটাকাটি হইতো। তারপর আমি আর কিছু বলি না, আমি বলছি যে না থাক, চুপ করে থাকি, মানে রাগটা কমলে এসে নিয়ে যাবে না। রাগ কি, মানে ওই যে আমি একা আসছি আমার বাবার সাথে, এদিকে রাগ। তো এরকম অনেক দিন, 3 মাস 4 মাস এরকম পরে যাইতেছে। পরে না একটা সময় দেখলাম কি কথাবার্তা অফ করে দিছে, আমার ফেসবুক সবকিছু থেকে ব্লক করে দিছে, নাম্বার নাম্বার যাই বলো। তো ওর কোনো মানে পাত্তাই নেই। মানে পরে হঠাৎ একদিন মানে আমি ফোন দিছি, মানে ওই বাসাতে আমি একটা ঈদ করছি, তারপরে ঈদ আমি আমার বাবার বাসায় এসে করছি। বলতে যে এরকম একটা ঈদের দিনে তুমি আমার একটা ফোন দাও না, তুমি আমার হাজবেন্ড। পরে বলতে যে তুই কল দিছস, মানে আমার আমার সাথে ডাইরেক্ট এমন বিহেভিয়ার যে তুই কল দিছস, তোর মতন বউ আমার দরকার নেই, আমার মতন বউ দরকার নেই। পরে ওইখানে আর কি আমি আর কিচ্ছু বলি না, একদম চুপ, ফোনটা কেটে দিছি। তারপরে আর কি ওইখানে আরো কয়েকটা কথা বলছিল যে তুই তোর বাবা মার কান পড়ায় গেছিস না, তুই তোর বাপ মালে এটা, আমার আর দরকার নেই তোর। ডিভোর্স কি আমি দেবো নাকি তুই দিবি, ডিসিশন নিয়ে জানাইস, আমার হইলে আমি দিয়ে দিব, আর যদি তোর হয় তুই এখান দিয়ে দিয়ে দে। আর কাবিনের টাকা পয়সা কি পাবি না পাবি এগুলা নেই, মানে এগুলা দিয়ে দিম তোরে। তো বলছি যে না আমার কাবিনের কোনো টাকা পয়সা লাগবে না, কারণ অলরেডি আমাদের বিয়ে হয়েছে, কাবিন হয়েছে 1 লাখ। আমাকে কোনো দেনমোহর না দিয়ে তারা মানে এখানে 50,000 টাকা উসল দিয়ে রাখছে। তো এখানে আমি আর কি কাবিনের টাকা দাবি করবো, আর আমার এগুলো কোনো ইচ্ছাও নেই, কারণ ওদের ওই হারামের টাকা দরকার নেই। মানুষের কাছ থেকে বাটপাড়ি কইরা টাকা ওইসব আমার দরকার নেই, কারণ আমার বাবা আমার হালাল ইনকামে খাওয়াইছে, হালাল রুজিতে খাওয়াইছে। আমি যদি জবও করি, গার্মেন্টসেও যদি জব করি, হালাল ইনকাম করে খাইছি, কোনো খারাপ কাজ করে খাইনি। গার্মেন্টস মানেই খারাপ না, সব জায়গায় ভালো মন্দ মিলেই আছে, সব জায়গায় সব প্ল্যাটফর্মে। এই যে মানুষ বলে যে গার্মেন্টস এর মেয়েরা খারাপ খারাপ, কই আমি তো আজ পর্যন্ত দেখিনি যে ভালোদের সাথে খারাপ হয়েছে কখনো। খারাপ যেগুলো ওগুলোর সাথেই খারাপ হয়। তো ওইখানে আর কি, তো আমি ওয়েট করতেছিলাম যে ও কিছু বলে কিনা, না দেখি কিছু বলে না, কোনো রেসপন্স নেই। আর আমি ওইদিকে বাসায় আসছি অনেক দিন হয়ে গেছে, মানে আশেপাশের মানুষ অনেক কিছু বলা বলা বলি করতেছে যে এর হাজবেন্ড আসে না কেন, ওর হাজবেন্ড কই। আম্মু বড় বলতেছে আপনার মেয়ে জামাই কই, মেয়ে জামাই আসে না কেন এখন। কি বলবো, কিচ্ছু বলার নেই। পরে ডিসিশন নিলাম যে না ডিভোর্স দিয়ে দেবো, কারণ এইভাবে মানুষ লাগবে যার মানে আমার প্রতি যার বিন্দু পরিমাণে মায়া নেই। আমার আম্মু আমার বলতেছে যে বাসায় একটা কুত্তা যদি পুষে মানুষ, ওই কুত্তার প্রতিও মায়া হয়, তুই একটা মানুষ, তোর প্রতি এক বিন্দু মায়া নেই। তাদের মনের মতন আমি হইতে পারিনি, এটাই মনে হয় মেইন কথা। আসলে বলেনি, মানে আমি যা এক্সপেক্ট করতেছিলাম ওগুলো তো আমি পাই নাই। আমার থেকে ওনারা যা এক্সপেক্ট করতেছিল এগুলাও তারা পায়নি। মানে এগুলা পাওয়ার মধ্যে হইতাছে যে আমার বাবা মাসে মাসে আমাকে হাত খরচ দিবে, আমার বাবা আমাকে মার্কেট করে দিবে, আমার মানে ছোট বোন যে যে ছোট বোনটা আমার বাসায় থাকে, আমার তো বিয়ে হয়েছে ওই সময়, ওই ছোট বোনটা যা দিবে আমারও নাকি তা দিতে হবে, আমার শাশুড়ি বলে। তাহলে আর কি মানে তাদের মন মতো হইতাম।
আর এমনি তো আমার বাবা আমাকে দেখতে যাইতো এত টাকা পয়সা খরচ করে, মানে এটা মানে পছন্দ ছিল না। তো দেখি যে আর কিছু বলতেছে না, রেসপন্স নাই কোনো। তখন ভাবলাম কি, যা আমার প্রতি যার মায়া নাই তার প্রতি তো আমার মায়া দেখা এত লাভ নেই। তো তখন ডিসিশন নিলাম যে না, ডিভোর্স দিয়ে দিই। তো ডিভোর্স পেপারটা যেদিন ওই দিন ওদের বাসায় গেছে, ওই সময় ফোন দিয়েছে যে এটা কিসের পেপার, মানে পোস্ট অফিসের থেকে যখন ফোন দিয়েছে তখন আমার ফোন দিয়েছে। পরে আমি বলছি ডিভোর্স। পরে আমি বলতেছে তবু মতন মাইয়া গো, মানে এগুলাই পোষা, এগুলাও সম্ভব তোর ধারা, কিন্তু সে যে আমার সাথে এই এত কিছু অন্যায় অবিচার যে করলো, এটার কোনো মানে ইয়া নেই। আমি তো মেয়ে মানুষ, এজন্য সব দোষ মেয়ের, ছেলেদের কোনো দোষ নেই এই সমাজে, মানে ছেলেদের কোনো দোষ নেই। পরে ডিভোর্সটা দিলাম। ডিভোর্সের পরে দেখি ফ্যামিলির এক রূপ, আত্মীয় স্বজনের এক রূপ, পাড়া প্রতিবেশীর এক রূপ। তখন রূপই চেঞ্জ, যে আমি ডিভোর্স। ফ্যামিলি বলো, বাইরে বলো, যেখানেই বলো, না আমি ডিভোর্স, মানে আমার পরিচয় কি, আমি ডিভোর্সি। মানে ডিভোর্স মানে একটা মেয়ে খারাপ, সংসার করতে পারে না দেখা ছাইরা দিচ্ছে, মানে এরকম টাইপের। কিন্তু একটা ছেলে যেখানে ইনভলভ আছে এটা কেউ মানে দেখে না, দেখা অবুঝের মতো থাকে। ছেলেটার কোনো দোষ নেই, সব দোষ হলো একটা মেয়ের। তো ডিভোর্সের পরে দেখছি যে মানুষের, একটা ডিভোর্সি মেয়ের প্রতি মানে মানুষের কিরকম মানে ইয়া থাকতে পারে। যেখানে যাই শুনি ডিভোর্স ডিভোর্স, কেন ডিভোর্স হয়েছে, কি সমস্যা, এত প্রেম করে বিয়ে করছো সংসার টিকলো না, মানে এরকম কথা হচ্ছে। একটা পর্যায়ে আমার মনে হয়েছে কি, আমি মনে হয় তো মইরা গেলে মানে এসব কথাবার্তা শুনতে হইব না। তারপরে দেখি যে না, হয় না, মানে এই কথা শুনতে শুনতে রাতের ঘুম পর্যন্ত হারাম হয়ে যেত। আমি রাতে ঘুমাইতে পারতাম না, সবসময় কানে বলছে যে কেন ছাড়ছো, কেন আসছো, কেন ইয়ে করছো, সব জায়গা থেকে। মানে পাড়া প্রতিবেশী বলো, বাসার মানুষ বলো, বাইরের মানুষ বলো, সবাই মানে এরকম একটি মানে কোথাও মানে গেলেও মানে এরকম একটি মানে আমি মানে চিড়িয়াখানা থেকে আসছি, ডিভোর্সই না। তো তার দিক থেকে কোনো রেসপন্স তো ছিলই না। যদি থাকতো ওই ডিভোর্স পেপারটা যাওয়ার পরেও সে আমাকে বলতো যে যে না, যা হওয়ার হয়েছে ভুলেছে, এটা তুমি ইয়া করে নাও, আমি আসতেছি তোমার নিয়ে যাবো। না, তার দিক থেকে কোনো ইয়া ছিল না। উল্টা তার মা আমার থ্রেট দেয়, মানে তার আমি যখন আর কি ডিভোর্স আগে ফোন দিচ্ছিলাম, আমরা কিভাবে আমাদের এলাকায় থাকি দেখা ছাড়বো, একটা মহিলা মানুষে আমার আমার থ্রেট দেয়, কিভাবে থাকি দেখা ছাড়বো। আমার এক্স হাজবেন্ডের মুখের ভাষা যে এত খারাপ, এত বাজে, এত বাজে মন মানসিকতা। এখন আমি বলতেছি আসলে ওদের এই বিহেভিয়ার কারণেই আগের বউটাও চলে গেছে। ওদের ব্যবহার ভালো না, তো ব্যবহার লুজ। তো কোনো রেসপন্স ছিল না। ডিভোর্স ডিভোর্স দেওয়ার 3 মাস পরে তো মানে ডিভোর্সটা মানে কমপ্লিট হয়। ওই দিন যখন আমি গেছি মানে ডিভোর্সটা কমপ্লিট হয়েছে, ফিঙ্গারপ্রিন্টটা দেওয়ার সময় এত কষ্ট হইতেছিল যে কেমন একটা মানুষের বিয়ে করছিলাম, কেমন একটা মানুষের জন্য আমি আমার ফ্যামিলির লোকজনগুলা ছেড়া দিছিলাম, আজকে আমার এই বেহাল দশা। কেমন একটা মানুষের পছন্দ করছিলাম, কেমন একটা মানুষের প্রতি মানে বিশ্বাস করছিলাম। তো ওই দিন তারপরে আস্তে আস্তে মানে আমি যতই কান্না করছি, যতই যাই করছি, কারো সামনে করি নিয়ে গেছি। কারণ আমার এই ব্যাপারটার জন্য আমার ফ্যামিলিও তো কষ্ট পাইতেছে না। তাদের সামনে যদি আমি কান্নাকাটি করি, তারাও তো ভাঙ্গা পড়বে। তো টুকটাক ফ্যামিলি থেকেও কথা শুনছি, বাইরের মানুষ থেকেও কথা শুনছি, ফ্রেন্ড সার্কেলরাও জিজ্ঞেস করছে, সবাই
একটা মেয়ে ডিভোর্স হলে বোঝা যায় যে দুনিয়া কত কঠিন। একটা ডিভোর্সি মেরে একটা সমাজ বাধ্য করে একটা ভুল ডিসিশন নেওয়ার জন্য। কিন্তু যেসব মেয়েগুলা স্ট্রং, মানে নিজের প্রতি আত্মবিশ্বাস থাকে, ওইসব মেয়েরাই পারে জীবনে হয়তো ভালো কিছু হবে ওই চিন্তা করে, বা নিজের লাইফটা অন্যরকম লিড করতে। তো আবার জব নেই, জব স্টার্ট করি, জব করবো। তো ওই জব করার ক্ষেত্রে ওই গার্মেন্টসেই জব নিছি। যেই চাকরি মানে যেই দেশে দেশে ঘুরা চাকরি করছে ওই মেয়েরা আর কত দূর ভালো হতে পারে, তা আমি আর কত দূরই ভালো হতে পারছি। গার্মেন্টসের মেয়ে আবার গার্মেন্টসেই গেছি। তো জবটা এই কারণেই মূলত নেওয়া যে সারাদিন বাসা থাকতে থাকতে বোর লাগতো, এত খারাপ লাগতো যে সবকিছু মনে পড়তো, কিন্তু একটা কিছুর মধ্যে থাকলে ওই সব জিনিস আর মনে পড়ে না। তো জব নেওয়ার পরবর্তীতেও মানে ওইখানে মানুষজন মানে আমার এই ডিভোর্সের সুযোগ নিতে চাইছে কিছু কিছু মানুষ। মানে আমি ডিভোর্সি, কত মহিলারা মানে আয়সা এসে দেখতো যে এই মেয়েটার এই বয়সে ডিভোর্স হয়ে গেছে। মানে মনে হয় কি আমি চিড়িয়াখানা থেকে বাঘ ভালুক আসছে আমার দেখতে আসে। আর মানে অন্য কারোর মতো আমি এত মিথ্যা কথা বলতে পারতাম না যে না আমার বিয়ে হয়নি। আমি ডাইরেক্ট বলতাম যে আমার বিয়ে হয়েছিল, আমার ডিভোর্স হয়েছে। তো গার্মেন্টস লাইফটাও এত সহজ ছিল না। মানে শুনতাম ডিভোর্স হয়েছে কেন, মানে যে কেউ মানে র্যান্ডম পার্সন চিনি না জানি না মানে এসে জিজ্ঞেস করতো এই তোমার নাকি ডিভোর্স হয়েছে। কিচ্ছু বলতাম না, কারণ মানুষ এমন ভাবে কথা বলতো লাইক আমি দোষী ছিলাম। ইভেন ফ্যামিলির পার্সন এমন ভাবে মানে বলতো, কিছু কিছু কথা বলতো, বলবে এটাই স্বাভাবিক। কারণ কি আমি তো আর ফ্যামিলির পছন্দে যাইনি, আমি তো কিছু নিজের পছন্দে। তারপরে আমি যে এখন যে আপনারা আমাকে দেখেন আমি কেন আসছি, কেন আমি মানে আহাদের বউ থাকা সত্ত্বেও আমি এখানে আসছি, ওরে বিয়ে করছি। তো তিশার সাথে আমার মানে কম বেশি সবসময় কথা হতো, মানে র্যান্ডম পার্সন হিসেবে, মানে ফলোয়ার ছিলাম। মানে টিকটকে মানে দেখতাম যে এই মেয়েটার টিকটক গুলা সুন্দর হয়, তো ওইখান থেকে আস্তে আস্তে মানে টুকটাক কথাবার্তা হইতো। তো ম্যাক্সিমাম দেখতাম কি কিছু কিছু ভিডিওতে না বলতো যে আমার হাজবেন্ড একটু বিয়ে করানো। তো আমার যেহেতু কথাবার্তা হইতো, তো ওই হিসাবে আমি একদিন মানে নক করছি, বলছি তুমি আবার তোমার হাজবেন্ডের বিয়ে করবা কেন। পরে বলতেছে যে সত্যি আমি আমার হাজবেন্ডের বিয়ে করবো। আমি বলি এটা কিভাবে পসিবল। পরে বলতেছে যে আসো আমরা একদিন মিট করি, আলাদাভাবে কথা বলি। তো একদিন আসলাম মিট করতে, তো এখানে আমাদের কথাবার্তা হইলো। তখন আর কি আমার আর কি যা মানে ও বুঝাইলো আমি বুঝলাম মানে আসলেই বিয়ে করাবে। তো আমার ওই দেখা করার আগ মুহূর্তে মনে হতো যে এমনি মনে দুষ্টামি করে বলছে। তো বলতো যে বললো যে এরকম এরকম যারা বিয়ে কইরা ফালাইছে তাদের তো মানে উচিত যে দুইটা বউ নিয়ে এভাবে মেনটেন করা যায়, মানে চাইলেই মানে তিনজনই স্যাক্রিফাইস করতে হয়, তিনজনের স্যাক্রিফাইসই কিন্তু সম্ভব। তাহলে হয় কি যাদের বাচ্চা আছে তাদের বাচ্চাটা ইয়ে হয়। আমারই যেমন ডিভোর্স হয়েছে, আমার তো কোনো বাচ্চা ছিল না, আমার যদি বাচ্চাটা থাকতো তাহলে আমি বাবার পরিচয় হিসাবে কি দিতাম, বা ওই বাচ্চাটাকে আমি ওইভাবে পয়লা পয়সা অত বড় করতে পারতাম না। তো বললো যে এরকম এরকম একটা বাচ্চারও একটা লাইফ সুন্দর হয়, বা একটা ডিভোর্সি মেয়েরও একটা লাইফ সুন্দর হয়। মানে ওই মেয়েটারও তার ডিভোর্স হয় না। এই যে আমি যখন এই পরিস্থিতিতে পড়ছি, কত কিছু শুনতে হইতাছে, কত কিছু ফেস করতে হইতাছে। তো ওই মেয়েটা তো চলে না যায়, এই যে আকসার মা চলে না যায় তো পারতো, মানায় নিতে তো পারতো। এই যে আমি যখন ডিভোর্সে ছিলাম ওই রকমই তো ওর ফেস করতে হয়েছে না। আমি যা যা শুনছি এগুলাই শুনতে, এর থেকে মনে হয় বেশি শুনতে হয়েছে, কারণ কি ওর তো একটা মেয়ে ছিল। তো সবকিছু বুঝার পরে দেন আমরা আরেকদিন মিট করে ওই দিন আমাদের বিয়ে হয়। তো বিয়ের পরে যেহেতু এখানে হাতটা রিলেশন করে বিয়ে করেনি,
তো আমাকে তিশা বলছে যে তোমাকে ওর মাইনা নিতে নিতে তোমাকে ভালোবাসতে বাসতে ওর সময় লাগবে, কারণ আমরা তো হারাম কিছু করতেছি না, হালাল বৈধভাবে বিয়ে করছি। আর বিয়ে করার পরে এমনি এমনি মানে ওয়াইফের প্রতি বা হাজবেন্ডের প্রতি ভালোবাসা চলে আসে। তো ওইটার পরে আর কি বিয়ে করলাম। বিয়ে করার পরে আমি আমার বাবার বাসায় চলে যাই, কারণ হুট করে তো মানে বিয়ে হয়েছে, মানে আসমু। আর ওই সময় আমার আসার কোনো ইয়ে ছিল না, আমি তো জব করতাম, ইভেন আমি পড়াশোনাটাও চালাই যেতেছিলাম। কারণ কি মানে পড়াশোনা করতে হবে, পড়াশোনা ছাড়া উপায় নেই। তারপরে বাসায় গেলাম, আমার পরীক্ষা দিতে 3 মাস বাকি। তো এই 3 মাস বাসায় ছিলাম, কথা বলতাম আহাদের সাথে, তিশার সাথে ফোনে কথা বলতাম, মাঝে মাঝে বাইরে মিট করতাম। তো আস্তে আস্তে আর কি সব ঠিক হইতেছিল। তো হওয়ার পরে তারপর আমার পরীক্ষা শেষ হয়, এক্সাম শেষ হয়, দেন আমি এই বাসায় চলে আসি। তো আমার এই বিয়ে করার মানে মেন রিজন ছিল আমি নিজেই ডিসিশন নিয়েছিলাম যে আমি বিয়ে করব। কারণ কি এই যে এই মানুষের এত কথা, এত মানে ডিভোর্সি ডিভোর্সি, মানে এমন ভাবে কথা বলতো যেন ওই ছেলেটার কোনো দোষ নেই, সব দোষ আমার, সব ভুল আমি করছি সবকিছু। কিন্তু অথচ আমি যে এত কিছু স্যাক্রিফাইস করছি, এত কিছু স্যাক্রিফাইস করে এই জমানার কোনো মেয়ে থাকবে না, আমি একদম 100-100 গ্যারান্টি দিয়ে বলতে পারি। আমি মানে সারা জীবন আব্বু যেভাবে রাখছে, অন্য একটা ফ্যামিলিতে যাওয়া মাত্রই পুরা ফ্যামিলিটার কাজ কর্ম এভাবে নেওয়া এতটা ইজি না। আর ওরা ভাবে কি যে একটা মেয়ের রান্নাঘর, কাপড় চোপড় ধোয়া, এটাই লাইফ একটা মেয়ের। কিন্তু আসলে না, একটা মেয়ের লাইফ এটা না। তুমি যদি 14 জায়গায় ঘুরে বেড়াতে পারো, ওই মেয়েটা কি দোষ করছে? ওই মেয়েটা তো কোনো দোষ করেনি। ওই মেয়েটার জীবন তাহলে কেন ওই পাকের ঘরের মধ্যে? চিন্তা ভাবনা মানে এদের চিন্তা ভাবনা এরকম, কিন্তু এটা চিন্তা ভাবনা এরকম কেন শুধু ছেলের বউর জন্য, নিজের মেয়ের জন্য কিন্তু চিন্তা ভাবনা এমন না। নিজের মেয়ে যখন আসতো বাড়িতে 11টা-12টা বাজে ঘুমতে করতো, গোসল করতো, গোসল করার পর কাপড় চোপড় গুলাও আমার ধুয়ে দেওয়া লাগতো। কারণ ননদ তো, ওর যদি 5-4 মাস না খাটিয়ে ও তো ফ্যামিলিতে টাকা দিবে না, এটা সেটা আনবে না, আমাদের না খায় থাকতে হবে, এরকম ব্যাপারগুলো হয়েছিল। তো তার পরবর্তীতে আমাদের বিয়ে হয়, 3 মাস পরে এখানে আসি, পরীক্ষা শেষ করে দেন এই তো আছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে। এখন তো শুনতে হয় না যে ডিভোর্স হয়েছে, বাবা মার ঘাড়ে উঠা খাইতেছ, বাবা মা চালাইতেছে, একটা মানুষ কিভাবে এইভাবে খাইতেছ, বাসায় সারাদিন বসে থেকে শুয়ে থাকো, শুনতে তো হইতেছে না। হাজবেন্ডই তো খাওয়াইতেছে না। আর সতীন নিয়ে যে আসি, যদি না থাকতে পারতাম তাহলে কিন্তু এতদিনে অবশ্যই মানে কিছু একটা হইতো, এটা কিন্তু আপনারা দেখতেন। যদি নাই থাকতে পারতাম, আমার মানে এখানে এসে একটা কথা বলতে ইচ্ছে করতেছে কি, আমি যে আগে যে সংসার করছি না, ওইখানে আমার শাশুড়ির সাথে আমার বন্ডিংটা ছিল সতীনের মতো, আর এখানে আমার সতীনের সাথে আমার বন্ডিংটা হইতেছে শাশুড়ির মতো। একটা শাশুড়ির থেকে আমার মনে হয়, মানে এটা তো আমি কার ব্যক্তিগত মতামত আমি জানি না, কিন্তু আমার মনে হয় একটা শাশুড়ির থেকে একটা সতীন অনেক ভালো। সতীন যতটুকু টেক কেয়ার করে শাশুড়ি করবে না। শাশুড়ি কাঁদবে, শুধু ছেলের জন্য কাঁদবে, ছেলের বউর জন্য কাঁদবে না। তো এত কিছু করার পরেও কিছু কিছু মানুষ মানে তখন বলতো যে আমার সব দোষ, আমি থাকতে পারিনি। ভাই, কোনো মেয়েই চায় না যে সংসারটা ভালো, কোনো মেয়েই চায় না। যে মেয়েটা অনেক উশৃঙ্খল থাকে বিয়ের আগে, ওই মেয়েটাও বিয়ের পরবর্তীতে চায় কি মানে আমার সংসারটা ঠিক থাকুক। বিয়ে মানুষের লাইফে একবারই হয়, বারবার হয় না।
মানে এগুলো আর কি ভাবে অ্যাটলিস্ট উশৃঙ্খল থাকে ওই মেয়েটাও ভালো হয়ে যায় যে না আমার সংসারটা ঠিক থাকুক। কিন্তু একা তো আর পসিবল না একটা সংসার, কিন্তু একা মানে একা শুধু নিজে ধরে রাখা সম্ভব না। উভয় দুজনের ঠিক থাকতে হবে। হাজবেন্ড যদি ঠিক না থাকে তুমি চাইলেও এটা পারবা না, চাইলেও পারবা না। তো আমার ক্ষেত্রেও এটাই হয়েছে, এত চেষ্টা করলাম এত কিছু করলাম পারলাম না। এই শেষমেশ শুনতে হলো যে তোদের মতো মেয়েরা আর কি পারে, তোদের মতো মেয়ে দিয়া এইসবই সম্ভব। ঠিক আছে আমার সম্ভব, তার আগের বউটার জন্য সম্ভব। এই যে আমার যত ঠকাইছে, বিয়ে হয়েছে এটা বলে নাই, বেকার এটাও বলে নাই, এগুলা কেন আমার বলো নাই, কেন বলে নাই এগুলো? আমি তো যাই এগুলো তো মানায় নিছিলাম না, সবকিছুই তো মানায় নিছিলাম, নেওয়ার পরেও পারি নাই থাকতে, পারি নাই আর। তো যাই হোক অনেক কিছুই বইলা ফেলাইছি। তো আপনাদের অনেক মানে ইয়া ছিল যে জানার ইচ্ছে ছিল, তো বললাম। আর আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আর আমার হাজবেন্ড আমার যথেষ্ট পরিমাণ ভালোবাসে। আর সতীন তো অমাইক। তো আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। আর দোয়া করেন যেন সব সময় আমরা তিনজন যেন এইভাবে একসাথে থাকি। টাকাটা ম্যাটার না, যেসব মানুষ লোভী না মানে তাদের কাছে টাকা ম্যাটার, টাকা ম্যাটার না, ম্যাটার হলো একটা মানুষের মেন্টালিটি। ছিলাম না এই যে কত কষ্টই তো করছি, টাকাও তো ছিল না, তারপরেও তো চেষ্টা করছি যে সবকিছু মানায় না, কিন্তু হয় নাই তো। আগের বউর সাথে তুলনা দেওয়া হয়তো, আগের বউ এটা পারতো এটা পারতো, তুমি পারো না, আগের বউ এটা করতো এটা পারো না, আগের বউ হাতের থেকে কাজ কেড়ে নিয়ে যেত পারো না। অনেক কিছুই শুনছি ভাই, এই 7টা মাসে বহুত কিছু শুনছি। 7 মাস আমার কাছে মনে হয়েছে কি 7টা বছরের মতো। তো যাই হোক, দোয়া করেন আপনারা আমাদের জন্য যেন সবসময় ভালো থাকি এভাবে। আল্লাহ হাফিজ।